আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে ইনঅর্গানিক রিঅ্যাকশনের একটা পার্ট অলরেডি কভার করে ফেলছিলাম, পার্ট 1। ওইখানে আমরা ৪ টা টাইপ কভার করছিলাম। একটা ছিল কার্বাইড, পরে ছিল হচ্ছে আমার নাইট্রাইট অ্যান্ড ফসফাইট, এরপরে ছিল হচ্ছে হ্যালাইড, হ্যালাইড পড়ছিলাম। আরেকটা ছিল হাইড্রাইট, হ্যাঁ? এই ৪ টা টাইপ আমরা কভার করছিলাম। সো এখন হচ্ছে আমরা পরের যে টাইপটা আছে, টাইপ 5। আজকের লেকচারটা বিশ্বাস করো ভাইয়া, এটা তোমার ইন্টার লাইফ বলো বা অ্যাডমিশন লাইফ বলো, সব জায়গায় ভেরি ইম্পর্টেন্ট। এটাকে তুমি ভিভিআই বলতে পারো। সো আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। এটা বেশ মনোযোগ দিয়ে দেখবা। তোমার বোর্ড লেভেলেও অ্যাডমিশন লেভেল, দুইটা লেভেলেই বেশ কাজে লাগবে। সো আজকের টাইপটা কি? বেসিক্যালি আজকের টাইপটা হচ্ছে টাইপ 5, যেটার নাম হচ্ছে অক্সাইড। আচ্ছা, এখন অক্সাইড কিভাবে তৈরি করতে পারি আমরা সেটা যদি ফার্স্টে দেখি। অক্সাইড আমরা তৈরি করতে পারি খুবই সহজ একটা উপায়। যে কোনো কিছুর সাথে তুমি যদি আল্লাহর দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা বানাইছে এটার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দাও, অক্সাইড তৈরি হবে। যে কোনো কিছুর সাথে তুমি দাও, অক্সাইড তৈরি হবে। যে কোনো কিছু, আল্লাহর দুনিয়ায় যা আছে সব। এখন অক্সাইডকে আমরা যদি ভাগ করি, কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? একটা হচ্ছে অক্সাইড, একটা হচ্ছে তোমার পারঅক্সাইড, আরেকটা হচ্ছে সুপার অক্সাইড। এখন অক্সাইড এটা বুঝবো কিভাবে? অক্সাইড বোঝার উপায় হচ্ছে O2- এরকম। পারঅক্সাইড, পারঅক্সাইড চিনবো কিভাবে? এটা হচ্ছে O2-। সুপার অক্সাইড এটা চিনবো কিভাবে ভাইয়া? এটা হচ্ছে O2-। এই হচ্ছে চেনার উপায়। সো আমরা কিন্তু হচ্ছে অলরেডি অক্সাইড কিভাবে চিনবো? O2-। পারঅক্সাইড হচ্ছে O2-, আর সুপার অক্সাইড হচ্ছে O2-। এইভাবে চেনার চেষ্টা করতেছি, মানে এটা চেনার উপায়। সো আমরা যদি একটু ক্যাটাগরি ওয়াইজ এটাকে ভাগ করি তাহলে তোমাদের জন্য ইজি হবে। ধরো আমি এখানে এরকম লিখলাম O2-, এটা হচ্ছে অক্সাইড। তারপর হচ্ছে লিখলাম O2-, এটা লিখলাম। তারপর লিখলাম হচ্ছে O2-, হ্যাঁ, এরকম লিখলাম। এখন আমি এই জায়গাটায় এরকম একটু আলাদা করে ফেলি যাতে তোমাদেরকে বুঝাইতে পারি জিনিসটা, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, সো এবার আমরা এই জায়গাটায় যদি জারণ মান লিখি, জারণ মান সবার ফার্স্টে হচ্ছে আমরা জারণ মান লিখবো, অক্সিডেশন নাম্বার। সবার জারণ মান লিখবো, কার কত জারণ মান আছে। সো তুমি যদি খেয়াল করো এইখানে এই যে O2-, এটার জারণ মান কত? জারণ মান ইংলিশ হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে আমি একটু এখানে একটা ছোট্ট পয়েন্ট লিখে রাখি, অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার বাংলায় হচ্ছে জারণ সংখ্যা, বা তুমি বলতে পারো জারণ মান। এটাকে আমরা শর্ট ফর্মে O.N দিয়ে প্রকাশ করব। এটা জাস্ট শর্ট ফর্মে দিচ্ছি যাতে আমরা সহজে লিখতে পারি, ঠিক আছে? সো অক্সিডেশন নাম্বার, এখন আমি এখানে লিখলাম ON, হ্যাঁ। তাহলে এখন এইখানে অক্সিডেশন নাম্বার এটার কত হবে? জারণ মান কত হবে? তুমি কিন্তু দেখেই বুঝতেছো, এটা জারণ মান হবে -2। অক্সাইডের জারণ মান কত হবে? -2। ওকে, তারপর কি আছে? পারঅক্সাইড। পারঅক্সাইডের জারণ মান কত হবে ভাইয়া? -1। আর এরপরে কি আছে? সুপার অক্সাইড। সুপার অক্সাইডের জারণ মান কত হবে? -1/2। তাহলে দেখো আমি কিন্তু মোটামুটিভাবে একটা পার্থক্য পেয়ে গেলাম। তিনটা অক্সাইডের মধ্যে কি কি পার্থক্য থাকতেছে? একটা পার্থক্য হচ্ছে জারণ মানের পার্থক্য থাকতেছে, একটা বুঝলাম। সেকেন্ড যে পার্থক্যটা আমরা তোমাকে বলতেছি সেটা হচ্ছে, ভাইয়া এগুলো একটু এক্সাম্পল বলেন তো। দেখো আমরা একটু এক্সাম্পল দেখি, আমরা কিছু এক্সাম্পল দেখি, হ্যাঁ। সো সাধারণ অক্সাইড কি কি আছে? ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম অক্সাইড, তারপর ধরো ক্যালসিয়াম অক্সাইড, এই যে এরকম, এরা হচ্ছে জেনারেল অক্সাইড। অক্সাইড পরে কি আছে? পারঅক্সাইড। পারঅক্সাইডের খুব ভালো এক্সাম্পল হচ্ছে H2O2, খুব ভালো এক্সাম্পল হচ্ছে H2O2। আরো কিছু এক্সাম্পল আছে, কিন্তু আরো কিছু এক্সাম্পল আছে কি কি ভাইয়া? যেরকম ধরো এইখানে আছে Na2O2, এটা হচ্ছে পারঅক্সাইডের এক্সাম্পল। তাহলে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা সোডিয়াম পারঅক্সাইড। এবার যদি আমি সুপার অক্সাইডে চিন্তা করি, সুপার অক্সাইডে কি ভাইয়া? NaO2, তারপর হচ্ছে তোমার KO2, তারপর হচ্ছে তোমার রুবিডিয়াম দিয়ে চিন্তা করতে পারবা RbO2, এরা হচ্ছে তোমার সুপার অক্সাইড। NaO2, তারপর KO2, তারপর হচ্ছে RbO2। এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে সবগুলারই মাইনাস, এখানে -1/2, এখানে হচ্ছে -1, আর এখানে হচ্ছে -2। এক্সাম্পল শিখে ফেললাম। এবার একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটু শেখাইতে চাচ্ছি, সেটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবা। এটা আমি একটা যখন ভিভিটি ব্যালেন্স বন্ড থিওরি পড়বো তখন দেখবা বুঝাবো, বাট আপাতত এটা মনে রাখো। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি একটু এখানে বুঝাই, চলো একটু শিখি।
জিনিসটা কি ভাইয়া? জিনিসটা হচ্ছে দুটি পি অরবিটালে যদি টোটাল ইলেকট্রন, এটা আমরা বিবিটিতে পড়বো ভাইয়া, হ্যাঁ, টোটাল ইলেকট্রন 2 6 10 2 6 10 2 6 10, দুটি পি অরবিটালে যদি টোটাল ইলেকট্রন 2 6 10 এরকম থাকে, তাহলে সেটা হচ্ছে ভাইয়া ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক দুটি পি অরবিটালে যদি আমার মোট ইলেকট্রন 2 6 10 থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াম্যাগনেটিক। এর বাইরে যা হবে সবই হবে প্যারাম্যাগনেটিক। মনে রাখবা, দুটি পি অরবিটালে মোট ইলেকট্রন 2 6 10, তাহলে সেটা হবে ডায়াম্যাগনেটিক। এর বাইরে যা আছে সবই হবে প্যারাম্যাগনেটিক। তাহলে এখন চলো আমরা একটু বের করে ফেলি, এখানে টোটাল ইলেকট্রনটা একটু বের করি। চলো, টোটাল ইলেকট্রন। তাহলে দেখো তো এখানে টোটাল ইলেকট্রন কয়টা? তো তুমি বলবো ভাইয়া এখানে পি অক্সিজেন কয়টা আছে? একটা। তাহলে অক্সিজেনে পি ইলেকট্রন বিন্যাস যদি করো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করো একটু, দেখো তো ভাইয়া। অক্সিজেন হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে 2p4। তোমার কিন্তু কনসার্ন হচ্ছে পি অরবিটাল। তাহলে পিতে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 4টা। পিতে ইলেকট্রন কয়টা আছে? 4টা। একটা অক্সিজেনে পিতে ইলেকট্রন থাকে কয়টা? 4টা। তাহলে পিতে আছে 4টা। যেহেতু তুমি এখানে 2 মাইনাস দিছো, তার মানে সে আরো কয়টা ইলেকট্রন রিসিভ করছে? 2টা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো ভাইয়া? 6টা। তুমি একটু খেয়াল করো, টোটাল ইলেকট্রন যদি 2 6 10 হয়, তাহলে সেটা কোন ম্যাগনেটিক হয়? তাহলে এটা কোন ম্যাগনেটিক হবে? এটা হবে ডায়াম্যাগনেটিক। দেখো ভাইয়া, হয়ে গেছে, একটা জিনিস দাঁড়ায় গেছে আমার, একটা জিনিস কিন্তু দাঁড়ায় গেছে, এটা ডায়াম্যাগনেটিক। তাহলে অক্সাইড যারা আছে এরা সবাই কিন্তু হচ্ছে ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। তুমি যদি এই জায়গায় বাহ্যিক চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করো, তারা বিকর্ষণ করবে। আচ্ছা, এবার পরেরটাতে আসো। এইবার খেয়াল করো, O2 দুইটা আছে, O2 তারপর আবার 2 মাইনাস, উপরে কিন্তু 2 মাইনাস আছে, আর নিচে আছে অক্সিজেন দুইটা। তাহলে অক্সিজেন দুইটা, একটা অক্সিজেনে থাকে P4, তাহলে আরো একটা অক্সিজেন, তাহলে P4 আমার কিন্তু কনসার্ন হচ্ছে এখানে পি অরবিটাল। দেখো দুটি পি অরবিটাল, তাহলে পি অরবিটাল এখানে দুইটা, অক্সিজেন তো দুইটা, তাহলে দুইটা P4, সাথে আবার 2 মাইনাস, তাহলে আরো কি নিব? আরো দুইটা নিব। তাহলে টোটাল ইলেকট্রন এখানে কয়টা আসতেছে? 10টা। তাহলে দেখো 2 6 10 যদি থাকে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক। তাহলে এটাও কোন ম্যাগনেটিক ভাইয়া? এটাও কিন্তু আমার ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে। এটা আমার কি হয়ে যাচ্ছে? ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে। ওকে, সো এটা বুঝে গেলাম। এবার পরেরটাতে আসো। এখানে অক্সিজেন কয়টা? দুইটা। তাহলে এবার টোটাল ইলেকট্রন কি হবে? P4। তোমরা একটু ভিডিওটা পজ করে চাইলে চিন্তা ভাবনা করতে পারো। P4 প্লাস P4, এখানে -1, তাহলে একটা ইলেকট্রন আসছে, তাহলে +1, তাহলে 4 4 8 আর 1 9। এইবার একটু খেয়াল করো ভাইয়া, তোমার একটু খেয়াল করো, দুইটা পি অরবিটালে যদি 2 6 10 থাকে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয়। বাট তুমি যদি এই সিনারিও চিন্তা করো, এখানে কি 2 6 10 আসছে লাস্টেরটাতে? না ভাইয়া, আসে নাই। তাহলে আমি বলছিলাম 2 6 10 যদি আসে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক। যদি এর বাইরে আসে, তাহলে সেটা প্যারাম্যাগনেটিক। তাহলে এটা কি ম্যাগনেটিক ভাইয়া? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, সো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম যে প্যারাম্যাগনেটিক। তাহলে কিন্তু আমরা অলরেডি এখানে অক্সাইড সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে। অক্সাইড কয় টাইপের, এক্সাম্পলগুলো কি কি, তারপর অক্সাইডের চুম্বক ধর্মটা শিখে ফেলাম। এগুলো হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস। এই যে এখানে তুমি যে লিখছো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস। আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়বো, তখন দেখবা এইগুলো নিয়ে বেশ আলাপ আলোচনা করব। এরা হচ্ছে তোমার ম্যাগনেটিক প্রপার্টিস, মানে চুম্বক ধর্ম, একটা অক্সাইডের চুম্বক ধর্ম। আশা করি এটা বুঝে গেছি সবাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে তাহলে পরেরটাতে একটু আসি। পরেরটার মধ্যে আমরা একটা ছোট্ট জিনিস শিখবো, সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু স্পেশাল জিনিস। হ্যাঁ, সো আমরা একটু স্পেশাল দিয়ে নাম রাখলাম, এটা স্পেশাল তোমাদের জন্য। সেটা কি ভাইয়া? হ্যাঁ, সো এখানে আমি যদি বলি অক্সিজেন, ভালো করে খেয়াল করবা, অক্সিজেন এটা একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে, অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কি হবে? O2 মাইনাস। এটা হবে, এটা হবে অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটা কি হবে? O2 মাইনাস। তুমি একটু খেয়াল করো তো, O2 মাইনাস যদি হয়, O2 মাইনাস, তাহলে এটা কি হয়? একটু খেয়াল করো, অক্সিজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হয়? O2 মাইনাস হয়, O2 মাইনাস হয়ে যায়, O2 মাইনাস হয়ে যায়। তাহলে এটা কি? সুপার অক্সাইড ফর্ম করছে, সুপার অক্সাইড ফর্ম করছে। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া ডেল্টা এইচ কি হবে? তুমি দেখো, অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। 1 মোল ইলেকট্রন গ্রহণ করছে, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, এবং এটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। তোমরা যখন ইলেকট্রন আসক্তি পড়বা, তখন দেখবা প্রথম ইলেকট্রন আসক্তি হচ্ছে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর সাইনটা কি হবে ভাইয়া? ডেল্টা এইচ এর সাইনটা কি হবে? নেগেটিভ হবে, কারণ এটা প্রথম ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন প্রবেশ করছে, এটা প্রবেশ করছে, তাই এইখানে ডেল্টা এইচ এর সাইনটা কি হবে? নেগেটিভ হবে। এবার আমি যদি এইখানে O2 মাইনাস,
এটার সাথে ভাইয়া আরও 1 মোল ইলেকট্রন প্রবেশ করাই এই জায়গাটায়, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো ভাইরা, তুমি বলবো ভাই তাহলে তো এখানে যেটা হবে O2 2 মাইনাস হয়ে যাবে, O2 2 মাইনাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এইবার একটা জিনিস চিন্তা করো, এইখানে মাইনাস আছে, মাইনাসের কাছে কি মাইনাস আসতে চাবে সহজে? না, আসতে চাবে না। মাইনাসের কাছে এই মাইনাসটা সহজে আসতে চাবে না, সে নিজের নেগেটিভের কাছে একটা নেগেটিভ সহজে আসতে চায় না। তাহলে এখানে এই মাইনাসটাকে যখন তুমি অ্যাড করবা তখন তোমাকে জোর করে আনতে হবে, তার মানে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আবার বলতেছি, এখানে মাইনাস, এটা নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ ইটসেলফ, তাহলে মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে। তাহলে যেহেতু এখানে বিকর্ষণ হবে, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হইলে মনে রাখবা অ্যান্সার সবসময় পজিটিভ হবে, মানে তাপটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে, ডেল্টা এইচ হয়ে যাবে হচ্ছে পজিটিভ। এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? ওকে, এইবার আমরা পরেরটাতে যাব। এইবার আমরা যদি একটু চিন্তা করি, এইখানে O2 2 মাইনাস, এটা যদি 2টা ইলেকট্রন রিসিভ করে তাহলে এইখানে কি হবে, এইখানে হয়ে যাবে 2O 2 মাইনাস, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমার অক্সাইড আয়ন চলে আসছে। তাহলে একইভাবে এই মাইনাসের কাছে এই মাইনাস কি আসতে চাবে? উত্তর হচ্ছে না ভাইয়া, এই মাইনাসের কাছে তো এই মাইনাস আসতে চাবে না। এই মাইনাসের কাছে এই মাইনাস কি আসতে চাবে? উত্তর হচ্ছে না ভাইয়া, এই মাইনাসের কাছে মাইনাস আসতে চাবে না। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হয়ে যাবে আগের মতোই, ডেল এইচ, এটাও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, ডেল এইচ পজিটিভ হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করছি বেসিক্যালি, এইখানে তোমাকে যদি বলি, আমি স্টেপটা যদি একটু দেখাই, তুমি একটু দেখো। ফার্স্টে ছিল সুপার অক্সাইড থেকে কি হইলো, পারঅক্সাইড। এটা ছিল সুপার থেকে তুমি কোথায় আসলা, পার থেকে কোথায় আসলা, অক্সাইড। সুপার অক্সাইড ভাই কেমনে বুঝছেন? সুপার অক্সাইড মানে তো আমরা জানি O2 মাইনাস, এই আয়নটা থাকবে। পারঅক্সাইড মানে আমরা জানি O2 2 মাইনাস থাকবে, আর অক্সাইড মানে তো আমরা এটাও জানি O2 মাইনাস থাকবে। এই যে দেখো ভাইয়া, পুরো জিনিসটা আমার দাঁড়ায় গেছে। তো তুমি চাইলেই খুব সহজেই, এখানে ইলেকট্রন আসক্তির ব্যাপার স্যাপার আছে, প্রথমটা নেগেটিভ, কারণ এখানে প্রথম ইলেকট্রন আসক্তি, বাকিগুলা যেগুলো আছে ভাইয়া এগুলো হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা তৃতীয় ইলেকট্রন আসক্তি বা চতুর্থ, যেগুলাই হোক না কেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো ইলেকট্রন আসক্তি কিন্তু তাপের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো এগুলো সবগুলা কি হবে, পজিটিভ হবে। সো এটা আমরা শিখলাম, একটা জিনিস আমরা এখানে শিখলাম। সেকেন্ড যে জিনিসটা আমরা শিখবো সেটা একটু দেখতে হবে এখানে। আরেকটা জিনিস আমরা এখানে শিখবো, এটা আমরা একটু উপরে তুলে দিই। ওকে, পরে আরেকটা জিনিস একটু শিখবো, এটাও আরেকটা স্পেশাল জিনিস। এবার এখানে কি শিখাবেন ভাইয়া? এখানে আমি এটা শিখাবো, যে কোনো সুপার অক্সাইড অথবা পার অক্সাইড, আপনি যদি যে কোনো সুপার অক্সাইড বা পার অক্সাইডের উপর আপনি যদি এখানে তাপ অ্যাপ্লাই করেন বা হিট অ্যাপ্লাই করেন, এখানে আপনি পাবেন হচ্ছে অক্সিজেন প্লাস অক্সাইড আয়ন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সুপার অক্সাইড অথবা পার অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এটা হবে, অন্য কোনো ক্ষেত্রে এটা হচ্ছে না। যে কোনো সুপার অক্সাইড বা পার অক্সাইডের ক্ষেত্রে তুমি যদি তাপ দাও তাহলে এখানে কি হচ্ছে, অক্সিজেন প্লাস অক্সাইড আয়ন হচ্ছে। ভাই এক দুটো এক্সাম্পল একটু দেখান, চলো করি। সুপার অক্সাইড ধরো আমি এখানে লিখলাম KO2, এটা একটা সুপার অক্সাইড। কেমনে বুঝলেন ভাই? একটু আগে কিন্তু দেখাইছিলাম। এই দেখো ভাইয়া KO2, এখানে তুমি সিরিয়ালটা একটু খেয়াল করো, এই যে দেখো KO2 তে কিন্তু সুপার অক্সাইড আছে, এই যে দেখো সুপার অক্সাইডের মধ্যে KO2 আছে, তাহলে এটা সুপার অক্সাইড। তাহলে সুপার অক্সাইড, এটাকে তুমি যদি তাপ দাও, এটাকে তুমি যদি হিট অ্যাপ্লাই করো তাহলে এখানে কি হবে, অক্সিজেন হবে ফার্স্টে, অক্সিজেন, আর এটা কি হবে, অক্সাইড। তাহলে পটাশিয়ামের একটা অক্সাইড হবে, তাহলে এখানে কি হবে, K2O হবে, মানে অক্সাইড আয়ন হয়েছে। দেখো মিলে গেছে ভাইয়া, আশা করি সবাই বুঝতে পারছো। যে কোনো সুপার অক্সাইডকে তাপ দিলে অক্সাইড প্লাস অক্সাইড আয়ন হবে। একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল এখানে দেখতে চাই, চলো আরেকটা এক্সাম্পল একটু দেখে ফেলি। ধরো আমরা এইখানে এইবার Na2O2 এটা নিতেছি, হ্যাঁ, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এখানে কি হবে, তো তুমি বলবো ভাইয়া এটা তো আগের মতোই হবে। এখানে ফার্স্টে হবে আপনি অক্সিজেন তৈরি করবেন প্লাস কি তৈরি করবেন ভাইয়া, এটা কিন্তু পারঅক্সাইড, এটা কি পারঅক্সাইড, তাহলে এখানে কি হবে, Na2O হচ্ছে নরমাল অক্সাইড, এটা কিন্তু আমরা জানি কিভাবে, একটু খেয়াল করে দেখো, এই যে দেখো ভাইয়া Na2O, এটা কিন্তু আমার জেনারেল একটা অক্সাইড, Na2O মানে অক্সাইড, ঠিক আছে? সো এই যে আমার পুরো জিনিসটা দাঁড়ায় গেছে। সো এই দুটা জিনিস কিন্তু মাঝে মাঝেই মাথায় রাখতে হবে, মানে মাঝে মাঝে তোমাকে মাথায় রাখতে হবে বলতে কি, তুমি পুরো জিনিসটা কিভাবে কি হচ্ছে এটা ধরতে পারবা এবং রিঅ্যাকশনগুলো ওইভাবে মনে রাখতে পারবা। তুমি যদি এইভাবে নোট ডাউন করো তাইলেই তোমার মনে থাকবে। তুমি যদি মুখস্থ করো না বুঝে তাহলে কিন্তু তোমার জন্য ঝামেলা হবে, মানে ক্যাটাগরি ওয়াইজ যদি না বুঝে না মুখস্থ করো, মানে মুখস্থ করতে যাও ক্যাটাগরি ওয়াইজ না করে, তাহলে কিন্তু তোমার জন্য বেশ কষ্টসাধ্য হবে। তাহলে এবার আমরা হচ্ছে একটু প্রিপারেশনগুলো দেখি। আমরা যে কথাটা বলছিলাম
আল্লাহর দুনিয়ায় যা আছে সবার সাথেই তুমি যদি অক্সিজেনের বিক্রিয়া করো তাহলে কি হবে, অক্সাইড তৈরি হবে। সো আমরা একটু প্রিপারেশনটা দেখি, চলো। সো আমরা এখানে গ্রুপ 1-এর সাথে প্রিপারেশনটা ফার্স্টে দেখব, গ্রুপ 1-এর সাথে ফার্স্টে প্রিপারেশনটা দেখব, ঠিক আছে। সো গ্রুপ 1-এর সাথে আমরা যদি ফার্স্টে প্রিপারেশনটা করি, গ্রুপ 1-এ কারা কারা আছে, লিথিয়াম প্লাস অক্সিজেন, হ্যাঁ, তাহলে এখানে কি তৈরি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। লিথিয়ামের পরে আছে সোডিয়াম প্লাস অক্সিজেন, তাহলে এখানে কি হবে, এটা প্রশ্ন। তারপর হচ্ছে পটাশিয়াম প্লাস অক্সিজেন, কি হবে, এটা তোমার কোয়েশ্চেন। তারপর হচ্ছে রুবিডিয়াম প্লাস অক্সিজেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। তারপর হচ্ছে সিজিয়াম প্লাস অক্সিজেন। ফ্রান্সিয়াম হচ্ছে লিকুইড, তাই আমরা ফ্রান্সিয়ামকে এখানে নিচ্ছি না। তাহলে এখানে কি হবে, খুবই সহজ, এখানে হবে লিথিয়াম অক্সাইড, লিথিয়াম প্লাস অক্সিজেন, এটা হবে লিথিয়াম অক্সাইড Li2O, এইখানে হবে Na2O, এইখানে হবে K2O পটাশিয়াম অক্সাইড, এখানে হবে Rb2O, আর এখানে হবে CS2O। খুবই সিম্পল, জাস্ট আমি ধাতুর সাথে এই যে এইখানে ভাইয়া আমরা কি করছি, এক গাদা মেটাল নিছি, গ্রুপ 1-এর মেটালগুলোকে নিছি, সবগুলা দেখো গ্রুপ 1-এর মেটাল। এরা কারা, গ্রুপ 1-এর মেটাল, এরা সবাই কারা, গ্রুপ 1-এর মেটাল, মেটাল অফ গ্রুপ 1। গ্রুপ 1-এর সবার সাথে আমি অক্সিজেনের বিক্রিয়া করছি, আমি এখানে অক্সাইড পেয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, এটা তো নরমালি আমরা করতে পারতেছি, নরমাল অবস্থায় এই বিক্রিয়াটা হচ্ছে। এখন যদি আমি এই জায়গাটায় একটা কাজ করি, ধরো আমি এখানে লিথিয়াম প্লাস অক্সিজেন নিলাম এবং আমরা কি করছি, এবার এখানে হিট অ্যাপ্লাই করছি, অতিরিক্ত অ্যামাউন্ট অফ তাপ দিছি, অতিরিক্ত তাপ দিছি, মানে এখানে আমরা তাপ দিছি, তাপ, ঠিক আছে। সো আমরা এখানে কি করলাম, তাপ দিলাম, এখানে আমি তাপ দিলাম, তাইলে কি হবে, ধরো সোডিয়াম প্লাস অক্সিজেন, এবার আমরা এখানেও কি করলাম, তাপ দিলাম, হ্যাঁ। তারপর ধরো লিথিয়াম সোডিয়াম, তারপর কি আছে, পটাশিয়াম, তাহলে পটাশিয়াম প্লাস অক্সিজেন, তারপর এখানে কি করলাম, আমি তাপ দিলাম। তারপর হচ্ছে রুবিডিয়াম প্লাস অক্সিজেন, আমি এখানে কি করলাম, তাপ দিলাম। তারপর হচ্ছে সিজিয়াম প্লাস অক্সিজেন, এখানে আমি কি করলাম, তাপ দিলাম, তাহলে কি হবে। এবার এখানে একটু দেখার মতো বিষয় আছে এবং মনে রাখতে হবে এটা, হ্যাঁ। লিথিয়ামের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটা কিন্তু অতিরিক্ত অ্যামাউন্ট অফ তাপ দেওয়া হচ্ছে, লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম অক্সাইডই হচ্ছে, কোনো সমস্যা নাই। বাট সোডিয়ামের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আর সোডিয়াম অক্সাইড হবে না, এই জায়গায় এটা হয়ে যাবে সোডিয়াম পারঅক্সাইড, Na2O2। এটা কি তৈরি করে ফেলছে, তাহলে এখানে এটা তৈরি করে ফেলছে পারঅক্সাইড। মনে রাখতে হবে কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে তুমি যদি তাপ দিয়ে বিক্রিয়া দাও ভাইয়া, এটা কি হয়ে যাবে, পারঅক্সাইড ফর্ম করবে। ওকে ওকে ভাইয়া, এবার পটাশিয়ামের ক্ষেত্রে কি তৈরি করবে, পটাশিয়ামের ক্ষেত্রে তৈরি করবে KO2, তারপর রুবিডিয়ামের ক্ষেত্রে তৈরি করবে RbO2, তারপর সিজিয়ামের ক্ষেত্রে তৈরি করবে CSO2। তাহলে এরা কি তৈরি করছে ভাই, এরা কি তৈরি করছে, এরা তৈরি করছে হচ্ছে এই যে দেখেন ভাই, এরা সবাই কি তৈরি করছে, এরা তৈরি করছে সবাই সুপার অক্সাইড, এরা কি তৈরি করছে, সুপার অক্সাইড। তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখার মতো বিষয় কি ভাইয়া, দেখার মতো খুবই ইম্পর্টেন্ট বিষয় আদি আছে। গ্রুপ 1-এর সবাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সাধারণত অক্সাইড তৈরি করে, বাট তুমি যদি অতিরিক্ত অ্যামাউন্ট অফ তাপ দাও তাহলে লিথিয়াম অক্সাইডই তৈরি করে, এটা কিন্তু সমস্যা না, এটা কিন্তু অক্সাইড, হ্যাঁ, এটা কিন্তু জাস্ট অক্সাইড, সিম্পল অক্সাইড তৈরি করছে। বাট যখন তুমি গ্রুপ 1-এর ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করতেছো, সে অক্সাইডই তৈরি করতেছে, বাট সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু সে অক্সাইড তৈরি করতেছে না, সে কি তৈরি করে ফেলতেছে, পারঅক্সাইড তৈরি করে ফেলতেছে। তারপর সোডিয়ামের পরে ভাইয়া যারা আছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা কিন্তু আর পারঅক্সাইড তৈরি করতেছে না, এরা কি তৈরি করে ফেলতেছে, সুপার অক্সাইড তৈরি করে ফেলতেছে। সো তোমার কিন্তু এটা মনে রাখতে হবে, যদি তাপের চিহ্ন থাকে তাহলে বিক্রিয়াটা হবে একরকম, আর যদি তাপের চিহ্ন না থাকে তাহলে কিন্তু প্রশ্নটা আরেক রকম হবে। পরীক্ষায় যখন এমসিকিউ আসবে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে, এই যে এইখানে অ্যারো সাইনের উপর এরকম হিটের চিহ্ন আছে না নাই, ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করতে হবে, খুবই ভালো করে খেয়াল করতে হবে, কারণ হিট থাকলে একরকম বিক্রিয়া, হিট না থাকলে আরেক রকম বিক্রিয়া। তাহলে এখানে তোমাকে একটা নোট করতে হবে, খুবই চমৎকার হয়তো নোট করতে হবে যে ভাই গ্রুপ 1-এর সাথে আপনি যদি অক্সিজেনের বিক্রিয়া করান, দুইটা রাস্তা, একটা হচ্ছে উইথ হিট, আরেকটা কি বলবা, আরেকটা হচ্ছে উইদাউট হিট, কোনো তাপ থাকবে না, আরেকটা হচ্ছে উইদাউট হিট। সো তোমাকে দুইটা ক্যাটাগরিতে বিক্রিয়াটাকে ভাগ করতে হবে, তারপর তোমাকে রিঅ্যাকশনগুলো করতে হবে, একটা হচ্ছে উইদাউট হিট আর একটা হচ্ছে উইথ হিট, মানে তাপ থাকবে আর হচ্ছে তাপ থাকবে না, দ্যাটস ইট। সো এটা যদি বুঝে থাকি, এখন আমরা আরেকটা ছোট্ট স্পেশাল একটা জিনিস চলো পড়ে ফেলি। স্পেশাল জিনিসটা কি ভাইয়া, এই স্পেশাল জিনিসটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে গ্রুপ 1 প্লাস ইয়ার, এখানে কি তৈরি হবে, মানে গ্রুপ 1-এর এলিমেন্টের সাথে তুমি যদি বাতাসকে ভাইয়া বিক্রিয়া করো, হ্যাঁ, বাতাসকে যদি বিক্রিয়া করো তাহলে কি তৈরি হবে, এটা তোমার কোয়েশ্চেন। এখন তোমার এখানে ফার্স্টে যে জিনিসটা জানতে হবে, ভাই বাতাসের মধ্যে কারা কারা আছে, এটা তোমার ফার্স্টে জানতে হবে। তো তুমি বলবা বাতাসের মধ্যে কারা কারা আছে, আমরা তো জানি বাতাস, আপনি যদি চিন্তা করেন বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে হচ্ছে 78%, হ্যাঁ, বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে হচ্ছে 78%,
আর অক্সিজেন আছে হচ্ছে 21%। তাহলে সহজ ভাষায় আপনাকে যখন আমি বলবো বাতাসের সাথে আপনি বিক্রিয়া করবেন, এটার মানে হচ্ছে আপনাকে আমি বুঝাইতেছি আপনি ভাই অবশ্যই নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে বিক্রিয়াটা করবেন। তার মানে গ্রুপ 1 এর সাথে এখানে যখন ইয়ারের বিক্রিয়া বলতেছে তখন গ্রুপ 1 এর সাথে আপনি নাইট্রোজেনেরও বিক্রিয়া করতে হবে, আবার সেই সাথে কার বিক্রিয়া করতে হবে, অক্সিজেনেরও বিক্রিয়া করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাবার্তা। সো এই ক্ষেত্রে বিক্রিয়াটা কিরকম হবে, তো চলো আমরা এটা একটু সলভ করি। সো এখন আমরা যদি একটু দেখি, দেখো ভাইরা গ্রুপ 1 এর মধ্যে কারা কারা আছে, লিথিয়াম আছে, লিথিয়াম আছে, হ্যাঁ ভাইয়া লিথিয়াম প্লাস আমি যদি এখানে লিখি ইয়ার, তাহলে এখানে কি তৈরি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, লিথিয়াম প্লাস ইয়ার মানে বাতাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে। এখন তুমি দেখো বাতাসের সাথে কে কে আছে, তুমি যদি চিন্তা করো বাতাসের সাথে আছে নাইট্রোজেন, আর কে আছে, অক্সিজেন। তুমি তো সেটা জানো বাতাসের মধ্যে কে কে আছে, নাইট্রোজেন, আর কে আছে, অক্সিজেন আছে। হ্যাঁ ভাই এটা জানি। তার মানে লিথিয়াম প্লাস অক্সিজেন এখানে বিক্রিয়াটা হবে, এখানে কিন্তু কোনো হিট দিচ্ছি না। আর এটা বিক্রিয়া কি হবে, লিথিয়াম প্লাস নাইট্রোজেন। এবার তুমি যদি চিন্তা করো লিথিয়াম কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ ভাইয়া বিক্রিয়া করে, এখানে লিথিয়াম অক্সাইড তৈরি করবে। লিথিয়াম কি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, আমরা কিন্তু এটা পড়ছিলাম নাইট্রাইটস এর মধ্যে, মনে করে দেখো লিথিয়াম গ্রুপ 1 এর একমাত্র ধাতু যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, বাকিরা কিন্তু কেউ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। তাহলে এখানে যদি চিন্তা করেন এখানে কি তৈরি হবে, Li3N। গ্রুপ 1 এর মধ্যে একমাত্র ধাতু লিথিয়াম যারা সোডিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, গ্রুপ 1 এর মধ্যে একমাত্র ধাতু লিথিয়াম যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রুপ 1 এর মধ্যে একমাত্র ধাতু লিথিয়াম যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। একটা কোশ্চেন এখানে মাঝে মাঝে আসে, কোশ্চেন গ্রুপ 1 এর কেন শুধু লিথিয়াম নাইট্রোজেন এর সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে গ্রুপ 1 এর কেন শুধুমাত্র ভাই লিথিয়ামই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, বাকিরা কেউ কেন করতেছে না। সো এটা একটা বিশাল বড় পয়েন্ট না, তোমার মাথায় তো আসা উচিত। সো এখানে অ্যান্সারগুলো কি কি দিবা, এক নাম্বার হচ্ছে লিথিয়ামের সাইজ, খুবই ছোট। 2 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে লিথিয়ামের চার্জ ডেনসিটি, বা এটাকে বাংলায় বলে আধান ঘনত্ব, লিথিয়ামের আধান ঘনত্ব। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে লিথিয়ামের আয়নীকরণ শক্তি, লিথিয়ামের আয়নীকরণ শক্তি। সো এই হচ্ছে তোমার 3টা রিজন যার কারণে লিথিয়াম শুধুমাত্র নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে গ্রুপ 1 এর, আর কেউ কিন্তু বিক্রিয়া করে না। তাহলে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আমি যদি গ্রুপ 1 এর মধ্যে বাকি যারা আছে তাদের সাথে যদি ইয়ারের বিক্রিয়া দিই তাহলে কি বিক্রিয়া হবেই না। ধরো আমি এখানে সোডিয়াম দিলাম বা পটাশিয়াম দিলাম বা রুবিডিয়াম দিলাম বা সিজিয়াম দিলাম, এর সাথে যদি আমি ইয়ারের বিক্রিয়া দেই তাহলে ইয়ার বলতে তো ভাইয়া একবার নাইট্রোজেনের সাথে হবে বিক্রিয়া আর একবার হবে কার সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। এখন আমার একটু বলেন তো ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে বলেন তো ভাইয়া এইখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যারা আছে তারা কি কেউ এই নাইট্রোজেনের সাথে বিক্রিয়াটা করবে? উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে কোনো বিক্রিয়া হবে না। এই যে দেখো হয়ে গেছে। তাহলে গ্রুপ 1 এর মধ্যে তারা কিন্তু কেউ ইয়ারের সাথে বিক্রিয়া করতেছে না। বাট তুমি যদি এইখানে অক্সিজেনের সাথে চিন্তা করো, সোডিয়াম কিন্তু অক্সাইড ফর্ম করবে, তাহলে এখানে কি তৈরি হবে, সোডিয়াম অক্সাইড ফর্ম হবে, তারপর পটাশিয়াম অক্সাইড ফর্ম হবে, তারপর রুবিডিয়াম অক্সাইড ফর্ম হবে, তুমি যেটা নিবা সেটা হবে, তারপর এখানে সিজিয়াম অক্সাইড ফর্ম হবে। এই যে দেখো ভাইয়া পুরো জিনিসটা কিন্তু দাঁড়ায় গেছে। গ্রুপ 1 এর কার সাথে কার বিক্রিয়া করে কিভাবে কি তৈরি করবা, আশা করি সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। সবাই আশা করি বুঝছো যে তুমি যখন বিক্রিয়া করবা সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা কিন্তু কখনোই কেউ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, বাট এরা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু এটা তৈরি করবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে গ্রুপ 1 এর সাথে বাতাসের বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, আশা করি সবাইটুকু বুঝছে। এটার মতোই যদি আমরা আরেকটা জিনিস যেহেতু পড়লামই, চলো আমরা আরেকটা জিনিস একটু পড়ে ফেলি। এটাও আমাদের আরেকটা স্পেশাল জিনিস। হ্যাঁ, এটা আরেকটা স্পেশাল জিনিস। এই আমি আগে কিন্তু বলছি এই ক্লাসটা আজকে যেটা করতেছি টাইপ 5, বিলিভ করো ভাইয়া তোমার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট প্রচুর পরিমাণে আসে। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপ 2 প্লাস ইয়ার, এইটা কি তৈরি হবে। তার মানে আমরা এবার কি জানতে চাচ্ছি বলো তো, গ্রুপ 2 এর ধাতুগুলো যারা আছে তাদের সাথে বাতাসের বিক্রিয়ায় ভাই কি তৈরি হবে, এটা আমাকে একটু জানান। হ্যাঁ, এটা হচ্ছে আমার এবারে কনসার্নের জায়গা। তো আমরা একটা কাজ করি। ওকে, সো এবার চলো আমরা একটু সলভ করি। গ্রুপ 2 এ কারা কারা আছে, তো তুমি বলবা ভাইয়া বেরিলিয়াম আছে, তারপর কি আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপর কি আছে, ক্যালসিয়াম আছে,
বিরিয়ানি মোগলাই কাবাব, তারপর কি আছে সরিয়ে, তারপর কি আছে বাটিতে, তারপর কি আছে রাখো। হ্যাঁ, এখন আমরা কিন্তু এটা অলরেডি জানি বাতাস বলতে কি বোঝায়, এটা কিন্তু আমরা অলরেডি জানি। বাতাস বলতে তুমি যখনই বাতাস দেখবা তার মানে তোমাকে দুইটা বিক্রিয়া চিন্তা করতে হবে, একটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া চিন্তা করতে হবে, আর একটা কার সাথে চিন্তা করতে হবে ভাই, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া চিন্তা করতে হবে। মনে রাখতে হবে যখনই তুমি দেখবা বাতাস 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 তখন তোমাকে বলবা ভাই রাস্তা দুইটা। ভাই আপনাকে যখনই বলবে বাতাস তখন আপনি চিন্তা করবেন রাস্তা দুইটা, দ্বিমুখী রাস্তা। বাতাস মানেই হচ্ছে হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া, না হলে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া, দুইজনের সাথেই কিন্তু বিক্রিয়াটা দেখতে হবে, কার সাথে হয় কার সাথে হয় না দেখতে হবে। আমরা যদি এইখানে এবার আর আমি অক্সিজেন নাইট্রোজেন এটা আলাদা করে লিখতেছি না, আমরা ডিরেক্টলি লিখতেছি। ধরো বেরিলিয়াম প্লাস হচ্ছে বাতাস, হ্যাঁ বেরিলিয়াম প্লাস বাতাস, তাহলে এখানে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম প্লাস বাতাস কি তৈরি হবে, এটা তোমারে জিজ্ঞেস করলাম। তারপর ধরো ক্যালসিয়াম প্লাস বাতাস কি তৈরি হবে, ইয়ার মানে বাতাস এটা আমরা বুঝি, স্ট্রনসিয়াম প্লাস ইয়ার, হ্যাঁ এটা কি তৈরি হবে। তারপর হচ্ছে বেরিয়াম প্লাস ইয়ার, এটা কি তৈরি হবে। আচ্ছা এখানে একটা ছোট্ট ইয়া হয়েছে, এখানে কি রেডিয়ামটা না আমরা নেই না, কারণ কি এটা তেজস্ক্রিয় মৌল, রেডিয়ামটা আমরা নেই না, তাহলে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম বাদ। তাহলে বেরিলিয়াম আর এইখানে যে তুমি ভাইয়া ইয়ে নিছো ম্যাগনেসিয়াম, এরা ভাইয়া এরা বিক্রিয়া করে না, এরা বিক্রিয়া করে না। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কেন ভাইয়া এরা বিক্রিয়া করে না, এই দুইজন বিক্রিয়া করে না, বাতাসের সাথে কোনো বিক্রিয়া করে না। গ্রুপ 2 এর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, আর আরেকটা কি দেখলা গ্রুপ 1 এর সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম বাতাসের শুধুমাত্র অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। বাট গ্রুপ 2 এর বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেউ কেউ ভাইয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই এটা কেন হইলো আমার জীবন যুদ্ধে, এটা কেন হইলো, কেন 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 এটা কেন হলো, এটার উত্তরটা কি, উত্তরটা হচ্ছে বেশ স্টেবল স্ট্রাকচার। বেরিলিয়াম হচ্ছে বেশ স্টেবল। তুমি একটা ছোট্ট জিনিস দেখতে পারো, আমি একটা ছোট্ট আইডিয়া দিতে পারি তোমাকে। বেরিলিয়ামের তুমি যদি গঠন চিত্রটা বা ইলেকট্রনিক বিন্যাসটা আঁকো, তুমি একটু খেয়াল করে দেখো 1s2 2s2, তুমি একটু খেয়াল করে দেখো তার সাইজ এবং তার বাইরের শক্তি স্তরের ইলেকট্রনিক কাঠামো, তাহলে তুমি বুঝে যাবা এরা বেশ স্টেবল, সো এরা বিক্রিয়া করে না। এখন তুমি যদি চিন্তা করো ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম এরা কি বিক্রিয়া করে, হ্যাঁ ভাইয়া এরা অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে, আবার কি নাইট্রোজেনের সাথেও বিক্রিয়া করে, আমরা কিন্তু নাইট্রেটসে এটা পড়ছিলাম। তাহলে এইখানে আমরা যখন বিক্রিয়াটা করব তখন কিন্তু এইখানে ক্যালসিয়াম অক্সাইড হবে একটা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, আর এটা কি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম নাইট্রেট। যোগটা কিভাবে লিখবো, নাইট্রোজেনের যোজনী 3 ক্যালসিয়ামের যোজনী 2, এই যে CA3N2 হয়ে গেছে। তারপর স্ট্রনসিয়ামের ক্ষেত্রে তাহলে কি হবে, স্ট্রনসিয়াম অক্সাইড প্লাস কি দিব SR3N2, এই যে হয়ে গেছে। তারপর বেরিয়াম, এখানে কি লিখবো বেরিয়াম অক্সাইড প্লাস এখানে কি দিব Ba3N2, এই যে হয়ে গেছে। ওকে 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 ওকে, এটা হয়ে গেল আমার, আলহামদুলিল্লাহ। এইবার আমরা যদি এইখানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করব, তাপ দিই, তাহলে কি হয় কিনা দেখি তো, চলো দেখি হয় কিনা, চলো দেখি হয় কিনা। এখানে যদি তাপ দিই তাহলে ধরো বেরিলিয়াম প্লাস ইয়ার, এখানে কি করলাম ভাইয়া তাপ দিলাম, হ্যাঁ তাপ দিলাম, এটা এখানে রেখে দিই, হ্যাঁ আচ্ছা। তারপর ধরো ম্যাগনেসিয়াম প্লাস ইয়ার, তাপ দিলে কি বিক্রিয়াটা হচ্ছে কিনা এটা আমরা একটু চেক করবো, হ্যাঁ এটা আমরা একটু চেক করবো। সো এই হচ্ছে আমার এবার কোয়েশ্চেন, যে তাপ দিলে এখানে কিন্তু আমরা তাপ দিই না নরমালি, আগেরটাতেও কিন্তু দেখো আমরা কিন্তু কোথাও তাপ দিই নাই এখানে, বাট এখানে এসে বেরিলিয়ামের সাথে যখন বাতাসের বিক্রিয়া করতেছি তখন আমি তাপ দিতেছি, তাহলে এবার কি হবে, এবার যখন তুমি তাপ দিবা ম্যাগনেসিয়াম ভাইয়া খুবই চমৎকার হয়েতে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে ফেলবে, আর এইখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটও তৈরি করে ফেলবে। বাট বেরিলিয়াম অক্সাইড তুমি যদি বলো বেরিলিয়াম অক্সাইড আর হচ্ছে বেরিলিয়াম নাইট্রাইট, নাইট্রাইটের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী 3 বেরিলিয়ামের যোজনী 2, হ্যাঁ এবার এই যৌগটা কি হয়, এই যৌগটা কি হয়, এই যৌগটা হয় না, এই যৌগটা হয় না, দ্যাটস ইট। তার মানে যদি তুমি তাপ দাও বেরিলিয়াম শুধুমাত্র অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। বাট এখানে ম্যাগনেসিয়াম ভাইয়া অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে, নাইট্রোজেনের সাথেও বিক্রিয়া করে, কারণ বাতাস বলতে তো তুমি দুইটা জিনিসই বুঝো, বাতাস বলতে তুমি কি বুঝো, অক্সিজেনও বুঝো নাইট্রোজেনও বুঝো। আচ্ছা অনেক জায়গায় এটা বলে যে এইখানে যদিও এটা ফর্ম হয় কোনোভাবে, যদি কখনো এটা হয় এটা আসলে না খুব বেশি স্টেবল হয় না, এই জন্য আমরা বলি যে এটা হয় না, হয়তোবা হইলেও সেটার পার্সেন্টেজ খুবই কম পরিমাণে থাকে, উৎপাদের পরিমাণটা খুবই কম থাকে এবং আনস্টেবল প্রোডাক্ট, সো আনস্টেবল প্রোডাক্ট আমার লেখার দরকার নেই, সো এটা আলটিমেটলি হয় না। সো বেরিলিয়াম তাপ দিলে বাতাসের সাথে বিক্রিয়া শুধু বেরিলিয়াম অক্সাইড তৈরি করে, ম্যাগনেসিয়াম ভাইয়া অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে, নাইট্রেটের সাথেও বিক্রিয়া করে, দ্যাটস ইট। ওকে, এইবার আমরা হচ্ছে কি পড়বো, গ্রুপ 13 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া। গ্রুপ 13 কে কে আছে, গ্রুপ 13 এ আছে বোরন আছে, তারপর কি আছে অ্যালুমিনিয়াম আছে, এরা আছে, ঠিক আছে। আমরা যদি হচ্ছে এইখানে বিক্রিয়াটা করাই, ধরো বোরন প্লাস এটার সাথে আমি বাতাসের বিক্রিয়া করাবো, তাহলে কি তৈরি হবে, এটা হচ্ছে আমার কনসার্নের জায়গা, আর অ্যালুমিনিয়ামের সাথে আমরা আবারও বাতাসের সাথে বিক্রিয়া করাবো, তাহলে এখানে কি তৈরি হবে, এটা হচ্ছে আমার কনসার্নের জায়গা। এটা হচ্ছে আমার দুইটা কোয়েশ্চেন, ছোট্ট দুইটা কোয়েশ্চেন, ঠিক আছে। সো গ্রুপ 13 এ কিন্তু বোরন আছে আর কি আছে অ্যালুমিনিয়াম আছে। এখন
এইখানে যদি আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে চাই, এইখানে বোরন প্লাস বাতাস, বাতাস কি তৈরি করবে ভাইয়া? এখানে বাতাসের সাথে তৈরি করে, বাতাসের মধ্যে কে কে আছে? অক্সিজেন আছে, আর কে আছে? নাইট্রোজেন আছে। তাহলে বাতাসের সাথে বিক্রিয়া করে এখানে সে তৈরি করবে B2O3 বোরনের অক্সাইড, প্লাস আরেকটা ছোট্ট কম্পাউন্ড তৈরি করবে, সেটা হচ্ছে BN। এই কম্পাউন্ডটার ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা স্পেশালিটি আছে, এটাকে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট। ইনঅর্গানিক গ্রাফাইট, ইনঅর্গানিক ইনঅর্গানিক গ্রাফাইট, ইনঅর্গানিক গ্রাফাইট, ঠিক আছে। সো এটাকে কি বলা হয়? ইনঅর্গানিক গ্রাফাইট। কারণ অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করছে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাইট তৈরি করছে। এখন যদি তুমি চিন্তা করো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম, আর এখানে অ্যালুমিনিয়াম আর বাতাস, তাহলে এখানে কি তৈরি করবে? আগের মতোই অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে, Al2O3 তৈরি করবে, আর কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি করবে। দুজনের যোজনই 3, তাই এখানে সিম্পল বিক্রিয়া হবে। শেষ ভাইয়া, এটা হয়ে গেছে। সো তুমি দেখো গ্রুপ 13 এর সাথে তুমি যদি বিক্রিয়াটা করো, খুবই সহজ। বোরন বাতাসের সাথে বিক্রিয়া করে B2O3 তৈরি করবে, অ্যালুমিনিয়াম বাতাসের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে, এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি করবে। এই অ্যালুমিনিয়াম অক্সাইড সম্পর্কে ছোট্ট কয়েকটা কথা আছে আমরা আজকে ক্লাসে এটা দেখব। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা ভাইয়া এমফোটেরিক অক্সাইড বলি। এমফোটেরিক অক্সাইড, হ্যাঁ, অক্সাইড বলি। বাংলায় হচ্ছে উভধর্মী অক্সাইড, বাংলায় হচ্ছে উভধর্মী অক্সাইড, বাংলায় হচ্ছে এটার উভধর্মী অক্সাইড। এটার নাম হচ্ছে এমফোটেরিক অক্সাইড, বা বাংলায় হচ্ছে উভধর্মী অক্সাইড। দ্যাটস ইট। আশা করি সবাই বুঝে গেছে। আমরা যদি গ্রুপ 13 এর এই পার্টটা বুঝে থাকি, এখন চলো আমরা হচ্ছে গ্রুপ 14 এর ব্যাপারটা দেখি। গ্রুপ 14 এ কে কে আছে? কার্বন প্লাস অক্সিজেন, এটা আছে। সো কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে। একটা হচ্ছে কার্বন মনোক্সাইড তৈরি করতে পারে, কার্বন প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। তোর মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া কখন আমার এখানে কার্বন মনোক্সাইড তৈরি হবে, আর কখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? মনে রেখো কিন্তু ভাইয়া, এই কার্বন মনোক্সাইড কিন্তু নীরব ঘাতক। এটা কি? সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার, একটা সময় বাংলাদেশের ক্রিকেটে বলতো না সাইলেন্ট কিলার, ওরকম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সাইলেন্ট কিলার। এটা কি ভাই? সাইলেন্ট কিলার। এটা কোথায় পাওয়া যায়? তুমি যদি বিভিন্ন রকম কুয়া বা সেপটিক ট্যাঙ্ক, যেগুলোতে আমাদের মনুষ্য বর্জ্য আবর্জনা থাকে, যেখানে সুইপাররা যায় ক্লিন করে, দেখবা অনেক সময় পত্রিকায় নিউজ আসে যে সুইপাররা ওই ট্যাঙ্কি ক্লিন করতে যায়, তারা মারা গেছে। এটার কারণ কি? ওই ট্যাঙ্কের মধ্যে, বাট সেপটিক ট্যাঙ্ক বলে ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেপটিক ট্যাঙ্কের মধ্যে আমাদের হিউম্যান ওয়েস্টেজগুলো যায় জমা হয়। সহজ ভাষায় আমরা যখন ওয়াশরুম করি, ওয়াশরুম যেখানে যায় জমা হয়, এটাকে আমরা বলি সেপটিক ট্যাঙ্ক, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ভাষায়। সো ওইখানের ওই জায়গাগুলোর মধ্যে বেসিক্যালি কার্বন মনোক্সাইড থাকে। ওটা যখন ক্লিন করতে যায়, প্রথমে আগে কিছুক্ষণ খুলে রাখতে হয়। যদি তুমি খুলে না রাখো, তাহলে ওই গ্যাসটা ওইখানে ফর্ম হয়ে থাকে। তুমি যদি যাও, তাহলে তোমার ফুসফুসের সাথে সে রিয়েক্ট করে তোমার অক্সিহিমোগ্লোবিনের পরিমাণ কমাইতে থাকে আস্তে আস্তে। কারণ অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলে অক্সিহিমোগ্লোবিন হয়। ওই অক্সিহিমোগ্লোবিন যত কমতে থাকবে, তোমার মারা যাওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে। সো এই কার্বন মনোক্সাইড ওই কাজটাই করে, তোমাকে একদম শেষ করে দেয়, ধুকে দেয়। মানে তুমি বুঝবে না যে তুমি মারা গেছো, মানে কিছুক্ষণ, মানে বুঝবে না বলতে, তুমি তো বুঝবা যে তোমার কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে, আশেপাশের মানুষ বুঝবে না যে তুমি কেন মারা গেছো। সো এটা হচ্ছে সেই সাইলেন্ট কিলারের ব্যাপারটা আর কি। আচ্ছা, যাই হোক। সো একটা প্রশ্ন আসে যে ভাই, এখানে কার্বন মনোক্সাইড কখন হবে আর কার্বন ডাইঅক্সাইড কখন হবে? এটার উত্তরটা হচ্ছে, যখন তুমি এখানে অক্সিজেনের সাপ্লাই কম দিবা, তাহলে এখানে অক্সিজেন কি থাকবে? কম পরিমাণ। স্বাভাবিকভাবেই অক্সিজেন কি থাকবে? কম পরিমাণে থাকবে। তখন এখানে কি হবে? কার্বন মনোক্সাইড। আর এইখানে কি হবে? অক্সিজেন কি থাকবে? অতিরিক্ত পরিমাণে থাকবে। অক্সিজেন কি থাকবে? এখানে অতিরিক্ত পরিমাণে থাকবে, অতিরিক্ত পরিমাণে থাকবে। সো এই দুইটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অক্সিজেন কম, আর একটা হচ্ছে অক্সিজেন অতিরিক্ত। যখন তুমি অতিরিক্ত দিবা, তখন এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আচ্ছা, তাহলে গ্রুপ 14 এর মধ্যে আর কি আছে? আরেকজন মানুষ আছে, সে হচ্ছে সিলিকন। হ্যাঁ, সে হচ্ছে সিলিকন। ওকে, সো সিলিকন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে, সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে। এই বান্দা ভাইয়া, এই বান্দার বেশ ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, মানে তোমাকে একটু মনোযোগ দিতে হবে এই বান্দার প্রতি। হ্যাঁ, এই বান্দাকে এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে। সিলিকন ডাইঅক্সাইড, একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আসে। কোয়েশ্চেনটা কি? দেখো, কার্বন আর সিলিকন এরা কি দুজনে কি একই গ্রুপের না? কার্বন আর সিলিকন একই গ্রুপের? হ্যাঁ ভাইয়া, একই গ্রুপের। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, তোমাদের কি মনে হয় এদের ভৌত অবস্থা কিরকম হওয়া উচিত? তুমি বলবা, ভাই কার্বন ডাইঅক্সাইড তো আমরা জানি এটার ভৌত অবস্থা কি, গ্যাসীয়। তাহলে সিলিকন ডাইঅক্সাইড এটার ভৌত অবস্থা কি হবে? একই গ্রুপের অক্সাইড। কার্বন 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপের অক্সাইড। সিলিকন 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপের অক্সাইড। তাহলে এটাও কি হবে? এটাও কি হবে? এটাও কি হবে? গ্যাস হবে। উত্তর কি? এটা কি গ্যাস ভাইয়া? না, এটা গ্যাস না। এটার ভৌত অবস্থা কি? এটার ভৌত অবস্থা হচ্ছে সলিড। এটার ভৌত অবস্থা কি? সলিড। প্রশ্ন হচ্ছে কেন? এইটাই তোমার কোয়েশ্চেন, এটা হচ্ছে কেন।
এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি দিবা? সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা ইটসেলফ একটা রিজন যে সিলিকন ডাইঅক্সাইড কেন সলিড হয়। একই গ্রুপের অক্সাইড কার্বন এবং সিলিকন, কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কিন্তু সলিড। এটার কারণটা কি ভাইয়া? এটা স্ট্রাকচারটা। সো আমরা চলো এবার সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা দেখে ফেলি। এটা একটা জায়ান্ট অণু আর কি, দৈত্যাকার অণু, হ্যাঁ দৈত্যাকার অণু। এখানে সিলিকন ডাইঅক্সাইড সম্পর্কে যেটা বলতেছিলাম, সিলিকন ডাইঅক্সাইড এটা একটা দৈত্যাকার পলিমার। দৈত্যাকার বুঝো তো, দৈত্যাকার। যারা ছোটবেলায় মিনা কার্টুন দেখছো, মিনা কার্টুনে একটা দৈত্য আসতো না, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? মিনাকে যে বলছিল, ওই সেই জায়ান্ট পলিমারের মতো, হ্যাঁ ওই জায়ান্টের মতো আর কি। সো এটা স্ট্রাকচারটা যদি আমরা চিন্তা করি সিলিকন ডাইঅক্সাইড, সো চলো সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা আমরা একটু আঁকি এখানে। ভালো একটা কথা মনে পড়ছে, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? আচ্ছা, সো দেখো সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন, অক্সিজেন, সিলিকন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, আর দিলাম না। এখানে অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, আর দিলাম না। এখানে অক্সিজেন, তারপর হচ্ছে সিলিকন, এইখানে অক্সিজেন, এই সিলিকন, এইখানে অক্সিজেন, এই হচ্ছে সিলিকন। মানে প্রত্যেকটা অক্সিজেনের সিলিকনের মাঝে একটা একটা করে কি ঢুকে গেছে? অক্সিজেন ঢুকে গেছে। সিলিকনের যোজনী 4, এই দেখো সবার হাত 4টা হয়ে গেছে। এই দেখো ভাইয়া সিলিকন ডাইঅক্সাইডের জায়ান্ট স্ট্রাকচার। সো এই জায়ান্ট স্ট্রাকচারের জন্য অণুগুলা বেশ কাছাকাছি থাকে এবং এদের ভৌত অবস্থা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। দেখো এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে যে একই গ্রুপের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কি আসে? সলিড। কেন ভাইয়া? ওই স্ট্রাকচারটা লিখে দিলেই এনাফ। ঠিক আছে, হয়ে গেছে। ওকে, সো আমরা যদি গ্রুপ 14 বুঝে থাকি, এবার হচ্ছে আমরা গ্রুপ 15 তে আসি। হ্যাঁ, এখানে আমার দুইটা কাহিনী আছে, গ্রুপ 15 16 দুইটা একসাথেই আছে এখানে। আমরা এটাকে একটা কাজ করি, আলাদা করে রাখি, গ্রুপ 16কে এখানে ডিভাইড করে রাখি। হ্যাঁ, ওকে। সো এবারে খেয়াল করো, গ্রুপ 15 মধ্যে কে কে আছে? নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস, সরি। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এই নাইট্রিক অক্সাইড, আচ্ছা এখানে একটা কথা আছে, নাইট্রোজেন আর অক্সিজেন এখানে যে তুমি লিখছো, এখানে শুরুতেই এই বিক্রিয়াটা হয় না, এখানে শুরুতেই এই বিক্রিয়াটা হয় না, এই বিক্রিয়াটা হয় না, এই বিক্রিয়াটা হয় না, এই বিক্রিয়াটা হয় না। এখন ভাই কখন হবে এই বিক্রিয়াটা? এখানে কখন হবে এই বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা যখন তুমি 2000 ডিগ্রি সেলসিয়াস দিবা, বা ইলেকট্রিক ফার্নেস, হ্যাঁ, বা ওই যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা অনেক বেশি তাপমাত্রা দিতে হয়। এখানে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন দিবা, 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন দিবা, তখন এখানে নাইট্রিক অক্সাইড তৈরি হবে। ওকে, এখান থেকে আমরা যদি আগাই একটু আস্তে আস্তে, দেখো এই NO প্লাস অক্সিজেনের সাথে যদি তুমি আরো বিক্রিয়া চালাও, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যাঁ হয়ে গেছে ভাইয়া। এবার এই NO প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে বিক্রিয়া করে কি তৈরি করবে? এখানে তৈরি করে ফেলবে N2O3। ঠিক আছে, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বলে, সরি ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ঠিক আছে, সো এইখানে আমার আরেকটা বিক্রিয়া হয়েছে আর কি। জিনিসটা সহজ ভাষায়, নাইট্রোজেন অক্সিজেনের সাথে নর্মালি বিক্রিয়া করে না। এখানে যদি তুমি বিদ্যুৎ ওই যে বৈদ্যুতিক যে স্ফুলিঙ্গগুলো আছে ওইগুলো যদি দাও, মানে সহজ ভাষায় বজ্রপাতের সময় এই বিক্রিয়াগুলো হয়। মাটিতে যে নাইট্রোজেন ফিক্সেশন হয়, বেসিক্যালি এই বিক্রিয়া দিয়েই শুরু হয়। আমরা যখন পরিবেশ রসায়ন পড়বো তখন দেখবা এই বিক্রিয়াটা পাবা মাটিতে, মানে প্রাকৃতিকভাবে যে নাইট্রোজেনটা মাটিতে ফিক্সেশন হয়, মানে মাটিতে যে নাইট্রোজেন থাকে, ঠিক আছে, ওই ফিক্সেশনটা কিভাবে হয়? এই বিক্রিয়ার মাধ্যমে। এখানে বজ্রপাতের সময় বেসিক্যালি নাইট্রোজেন ফিক্সেশনটা স্টার্ট হয়। আচ্ছা, সো এখানে অনেক বেশি তাপমাত্রা থাকে, এটা হচ্ছে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড তৈরি করতেছে। ঠিক আছে, সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম, মানে এটা এমনি দেখাচ্ছি আমি এই জিনিসটা, সেটা হচ্ছে এরকম যে N2O4, হ্যাঁ N2O4, এটা বেসিক্যালি হচ্ছে ডাইমার একটা, N2O4, এটা বেসিক্যালি হচ্ছে 2NO2, এটার একটা ডাইমার। ঠিক আছে, এরা চেঞ্জ করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারে। সো এই রিঅ্যাকশনটা একটু মনে রাখো, এরা কিন্তু ডাইমার, এরা কি ভাইয়া? ডাইমার। সো এদের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালিটি আছে, তোমরা যখন পরিবেশ রসায়নে পড়বা, এই গ্যাসের ক্ষেত্রে N2O4 আর 2NO2, এই গ্যাসের ক্ষেত্রে ভাইয়া বয়েলস ল অ্যাপ্লিকেবল হয় না। কারণ হচ্ছে এখানে মোল সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। এখানে মোল আছে 2টা, এখানে মোল আছে 1টা। দেখো এখানে মোল কয়টা? এখানে দেখো মোল কয়টা? এখানে মোল কয় মোল আছে? 1 মোল। আর এখানে মোল কয়টা? যখন তুমি বিক্রিয়া করতেছো এখানে মোল কয়টা? 2টা। তাহলে এদের মধ্যে কন্টিনিউয়াসলি ইন্টারচেঞ্জ চলতে থাকে। যখন কন্টিনিউয়াসলি এরকম গ্যাসের মধ্যে ইন্টারচেঞ্জ চলতে থাকে, তখন তাদের মধ্যে মোল সংখ্যাটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যার জন্য এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বললাম, কিন্তু এখানে বয়েলস ল অ্যাপ্লিকেবল হয় না। বয়েলস ল পড়বা ভাইয়া, বয়েলস ল নট অ্যাপ্লাইড হেয়ার।
কারণ কি ভাইয়া, মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে না, কারণ বয়েলস ল অ্যাপ্লাইড করতে গেলে, বয়েলস ল তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকতে হয়, এখানে মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে না, তাহলে বয়েলস ল নট অ্যাপ্লাইড হিয়ার। সো এটা আমাকে একটু মনে রাখতে হবে। সো গ্রুপ 15 নাইট্রোজেনের বিক্রিয়াটা আমরা দেখে ফেললাম, আশা করি সবাই এটুকু বুঝতে পারছি। এটা কেন অ্যাপ্লাই হয় না এই জায়গাটায় আমি কিন্তু অলরেডি মেনশন করছি, মোল সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকলে বয়েলের সূত্র অ্যাপ্লাই করা যায়, যেহেতু এখানে মোল সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমরা এই জায়গাটায় বয়েলস ল অ্যাপ্লাই করতে পারি না। ওকে, এবার গ্রুপ 15 মধ্যে আরো একজন মানুষ আছে, সেটা হচ্ছে ফসফরাস। সো চলো আমরা একটু ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করি। ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করি, ধরো ফসফরাস হচ্ছে P4 আকারে থাকে, ফসফরাস প্লাস ইয়ার। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে? মনে রাখবা, বাতাস যখনই তোমাকে আমি বলবো বাতাস, তার মানে তুমি চিন্তা করতে হবে অক্সিজেন প্লাস নাইট্রোজেন। তাহলে এখানে বিক্রিয়া কি একটা হবে? না ভাইয়া, একটা হবে না, এখানে বিক্রিয়া কয়টা হবে? দুইটা বিক্রিয়া হবে। কয়টা বিক্রিয়া হবে? দুইটা বিক্রিয়া হবে। তাহলে একটা হবে তোমার অক্সিজেনের সাথে কানেক্টেড, আরটা কার সাথে কানেক্টেড হবে? আরটা হবে তোমার নাইট্রোজেনের সাথে কানেক্টেড। যখনই তুমি দেখবা বাতাস, তখন তোমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে, একটা হচ্ছে অক্সিজেন, আরটা হচ্ছে নাইট্রোজেন। সো তোমাকে খুবই সাবধানে ডিল করতে হবে যে তুমি কখন অক্সিজেন নিয়ে ডিল করতেছো, কখন তুমি নাইট্রোজেন নিয়ে ডিল করতেছো। যদি তুমি নাইট্রোজেনের সাথে নিয়ে ডিল করো, এখানে কোনো বিক্রিয়া হয় না। ফসফরাস ভাইয়া কখনোই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, ফসফরাস নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, এবার ফসফরাস অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করে? হ্যাঁ ভাইয়া, বিক্রিয়া করে। এখানে ফসফরাস অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন দুইভাবে বিক্রিয়া করে। অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সাথে একরকম, মানে অনেক পরিমাণ অক্সিজেন আছে তাহলে একরকম, আর এটা হচ্ছে কি অক্সিজেন কম আছে, যদি এইখানে অক্সিজেন কম থাকে তাহলে এখানে হচ্ছে P2O3 তৈরি করে, আর যদি অক্সিজেন বেশি থাকে তাহলে এখানে হচ্ছে P4O6 তৈরি করে। ডাইমার একটা তুমি দুই দিয়ে গুণ করে দেখো, এটা চলে আসছে, P4O6 হয়ে গেছে। সো এখানে P2O3 এটা কখন হবে? এটা কখন হবে ভাইয়া? এই P2O3 যখন আমার অক্সিজেন কি থাকবে, অক্সিজেন কি অ্যামাউন্টে থাকবে? কম পরিমাণে থাকবে, তখন হচ্ছে P2O3। আর যখন আমার অক্সিজেন বেশি পরিমাণে থাকবে তখন আমার কি হবে? P4O6 হবে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কখন তোমার P2O3 হবে আর কখন হচ্ছে কি P4O6 হবে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা এটা বুঝে গেলাম। এবার আরেকটু কাজ করি, এই ফসফরাসের সাথে আবার একটু বাতাসের বিক্রিয়া দিই। ফসফরাস প্লাস বাতাস, আমরা কিন্তু অলরেডি জানি কয়টা জিনিস চিন্তা করতে হয়। যখনই তুমি বাতাস চিন্তা করবা তখন তুমি বলবো ভাইয়া আমি অলরেডি জানি, আপনি এটা শিখাইছেন, আমাকে দুইটা জিনিস চিন্তা করতে হয়। একটা হচ্ছে ভাই আপনি ফার্স্টে চিন্তা করবেন নাইট্রোজেনের সাথে, আরটা কি অক্সিজেনের সাথে। অলরেডি আমরা জানি ফসফরাস নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, সো এটা আমি জানি অলরেডি। তাহলে ফসফরাস বাতাসের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এইবার এখানে কি বিক্রিয়া করবে? এখানে দুই ধরনের বিক্রিয়া হয়, একটা হচ্ছে P2O5, আরেকটা কি, আরেকটা হচ্ছে P4O10। ঠিক আছে, সো ফসফরাসের সাথে যখন তুমি বাতাসের অক্সিজেনের বিক্রিয়া করতে তখন কিন্তু ভাইয়া দুই ধরনের প্রোডাক্ট আসতেছে, একটা হচ্ছে P2O3, P4O6, আর হচ্ছে P2O5, আর হচ্ছে P4O10। এই P4O10টা তোমরা দেখছো, আমরা যে দিয়াশালাইয়ের ম্যাচ আছে না, দিয়াশালাইয়ের ম্যাচ যদি জ্বালাই, তারপর ম্যাচ যখন অফ হয়ে যায় তখন একটা সাদা ধোঁয়া আসে না, সাদা ধোঁয়া, মনে করো সাদা একটা ধোঁয়ার মতো হয়, দিয়াশালাইয়ের ম্যাচ যদি অফ হয়ে যায় একটা সাদা ধোঁয়ার মতো হয়, এটা হচ্ছে সেই P4O10, সেই সাদা ধোঁয়াটা যেটা ওইটা হচ্ছে P4O10। আচ্ছা, হোয়াটএভার। তো এখন কথা হচ্ছে ভাইয়া এই P2O5 এটা কখন তৈরি হবে, অথবা P4O10 এটা কখন তৈরি হবে, এটা তোমার জানতে হবে। সো আগের মতোই ভাইয়া মনে রাখবা, যখন কম পরিমাণে থাকবে তখন হবে P2O5, যখন কম পরিমাণে থাকবে, অক্সিজেন কম পরিমাণে থাকবে, আর যখন অক্সিজেন বেশি পরিমাণে থাকবে তখন হবে আমার P4O10। আশা করি সবার এটা ক্লিয়ার। ওকে, সো আমরা হচ্ছে এবার গ্রুপ 15 ব্যাপার স্যাপার একটু দেখলাম, এবার চলো গ্রুপ 16 ব্যাপার স্যাপার একটু দেখি। সো গ্রুপ 16 কে আছে? অক্সিজেন তো নিজেই আছে গ্রুপ 16, আর কে আছে? সালফার। সো সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। এবার এই সালফার ডাইঅক্সাইডের সাথে তুমি যদি আরো অক্সিজেন দাও তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড। হ্যাঁ, এই বিক্রিয়ার প্রভাবক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা কে প্লাটিনাম। মনে থাকার কথা তোমাদের, এই প্রণালীটার একটা নাম আছে, এই পদ্ধতিটার একটা নাম আছে, যেই পদ্ধতিটার নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। হ্যাঁ, এইটার নাম কি? স্পর্শ প্রণালী বা পদ্ধতি। হ্যাঁ, স্পর্শ পদ্ধতিতে ওই যে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এটা কিন্তু বেশ ইফেক্টিভ একটা পদ্ধতি। সো এইখানে আমি কি বললাম? গ্রুপ 15 নাইট্রোজেনের বিক্রিয়াগুলো দেখাইলাম, তারপর বয়েলস ল কোথায় অ্যাপ্লাই হচ্ছে না এটা বুঝাইলাম, এটা যদি আমরা পরিবেশ রসায়নে শিখবো। তারপর ফসফরাসের সাথে বাতাসের বিক্রিয়া কিভাবে কি হয়েছে এটা দেখাইলাম। তারপর হচ্ছে গ্রুপ 16 সাথে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে সেটাও আমি দেখাইলাম। আশা করি সবার এটা ক্লিয়ার। এবার আমরা হচ্ছে গ্রুপ 15 তো শেষ, 16ও শেষ, এবার হচ্ছে আমরা 17 করব। হ্যাঁ, সো গ্রুপ 17 ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। হ্যাঁ, গ্রুপ 17। ওকে, সো গ্রুপ 17 কে আছে? গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 কে ভাই? হ্যালোজেন। সো গ্রুপ 17 কে আছে? ফ্লোরিন, ক্লোরিন। তোমার কি মনে হয়? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, তারপর আছে ব্রোমিন, তারপর আছে কে? আয়োডিন।
এবার এদের মধ্যে কারা কারা বিক্রিয়া করবে ভাইয়া, এখানে আমি শুধুমাত্র ক্লোরিনকে সিলেক্ট করব, শুধুমাত্র এখানে ক্লোরিনকে নিব। তাহলে এখানে কি হবে, ক্লোরিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে, Cl2O, ঠিক আছে। তারপর আর কি তৈরি করতে পারে, আর অনেকগুলো যৌগ তৈরি করতে পারে, Cl2O, তারপর হচ্ছে ClO3, তারপর হচ্ছে Cl2O7, এরকম যৌগ, হ্যাঁ যেরকম। তারপর আর কি তৈরি করতে পারে, Cl2, তারপর হচ্ছে O3, তারপর হচ্ছে Cl2O5, তারপর হচ্ছে Cl2O7, ঠিক আছে। এই যে যৌগগুলো তৈরি হয়েছে। সো এইখানে হ্যালোজেনের মধ্যে শুধুমাত্র ক্লোরিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Cl2O তৈরি করতেছে, তারপর Cl2O3 তৈরি করতেছে, Cl2O5 তৈরি করতেছে, Cl2O7 তৈরি করতেছে। এখন এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রিপারেশন। এখন একটা প্রশ্ন এখানে একটু খেয়াল করতে হবে, একটা ছোট্ট প্রশ্ন আছে, একটা ছোট্ট প্রশ্ন, মাঝে মাঝে এটা পরীক্ষায় আসে, সো আমরা এই প্রশ্নটা একটু সলভ করি, চলো একটু সলভ করি, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটা চলো আমরা সলভ করি। সো কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কোয়েশ্চেনটা একটু পরে লিখতেছি, আগে আমি রিঅ্যাকশনটা লিখি। লেড প্লাস অক্সিজেন, তাহলে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে, লেড অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। ওকে, লেড অক্সাইড তৈরি করলো। এবার আমি এখানে কিছু কালার আছে, কালারগুলো পরে বলতেছি। এবার লেড অক্সাইড এইটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লেড অক্সাইড প্লাস অক্সিজেন এখানে করবে হচ্ছে Pb3O4। এই Pb3O4 আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে আরেকটা অক্সাইড তৈরি করবে, সেটা হচ্ছে লেড প্লাস অক্সিজেন, লেড অক্সাইড, তারপর হচ্ছে লেড অক্সাইড প্লাস অক্সিজেন হচ্ছে Pb3O4 প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া করবে, এখানে তৈরি করবে হচ্ছে Pb2O3। এবার এই Pb2O3 প্লাস আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করবে হচ্ছে PbO2। এই হচ্ছে আমার পুরো 4টা বিক্রিয়া। এখানে আমি কয়টা বিক্রিয়া করলাম ভাইয়া, 4টা বিক্রিয়া করলাম। ফার্স্টে কি করলাম, লেড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লেড অক্সাইড তৈরি করছে, লেড অক্সাইড পরবর্তীতে অক্সিজেনের সাথে আরও বিক্রিয়া করে Pb3O4 তৈরি করছে, এই Pb3O4 এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Pb2O3 তৈরি করছে, আর Pb2O3 থেকে বিক্রিয়া করে লেড অক্সাইড তৈরি হয়েছে। এখানে কোয়েশ্চেনটা কি ভাইয়া, কোয়েশ্চেনটা হচ্ছে লেড থেকে PbO2 প্রস্তুতি, লেড থেকে PbO2 প্রস্তুতি, লেড থেকে PbO2 প্রস্তুতি। সো এখানে আমরা পুরো স্টেপটা দেখতে পারছি। এবার এখানে কিছু কাহিনী আছে, এগুলার কালার সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। দেখো আমরা যদি কালারগুলো একটু দেখি তাহলে বুঝে যাব। এই লেড অক্সাইডের একটা স্পেশাল কালার আছে এবং এই Pb3O4 এটারও একটা স্পেশাল কালার আছে, ঠিক আছে। এই কালারগুলো আমরা একটু দেখবো। এবার এখানে যদি আমরা কালারগুলো দেখি, এটার কালারটা হচ্ছে রেডিশ ইয়ালো, আর এটার কালারটা হচ্ছে রেডিশ অরেঞ্জ, হ্যাঁ রেডিশ অরেঞ্জ। এইটা আমাদের মানুষজন যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা কিন্তু বেশ ইউজ করে। এটার নামটা কি, এটার নামটা হচ্ছে সিঁদুর, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে সিঁদুর। সো সনাতন ধর্মাবলম্বী যারা মেয়েরা আছে বিয়ের পরে কিন্তু মাথায় এই সিঁদুরটা দেয় আর কি। সো এটা হচ্ছে রেডিশ অরেঞ্জ একটা কালার। সো এই রিঅ্যাকশনটা একটু স্পেশাল কেন জানো, যে লেড থেকে লেড অক্সাইড প্রস্তুতির যে ব্যাপারটা, এখানে কিছু কাহিনীটাই আছে, আমি চাইলে বলতে পারি। যেরকম এই Pb3O4 এটাকে আমরা বলি হচ্ছে মিশ্র অক্সাইড। আমি জানি তুমি বুঝতেছো না এখন, বাট একটু পরে যখন ক্লাস শেষ হবে তখন তুমি এগুলো বুঝে যাবা। এটা হচ্ছে মিশ্র অক্সাইড, এটাকে কি বলে, মিশ্র অক্সাইড, কি বলে, মিশ্র অক্সাইড। আর ওইখানে কিছু নাম টাম আছে। সো দ্যাটস ইট, আমরা মোটামুটি প্রিপারেশন ডান, আমাদের অক্সাইডের প্রিপারেশন মোটামুটি ডান। সবগুলো গ্রুপের সাথে আমরা প্রিপারেশনগুলো করে ফেলছি, সবাই আশা করি সবকিছু বুঝতে পারছো। সো প্রিপারেশন যদি হয়ে থাকে, এখন চলো আমরা আসল জিনিসে যাই, যে যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, যে এইটার নাম কি, এটা কোন ধরনের অক্সাইড, এই আর কি। সো মনে রাখবা ভাইয়া, অক্সাইডের টাইপ এখন আমরা পড়বো। টাইপ এতক্ষণ আমরা পড়তেছিলাম প্রিপারেশন, ভালো করে শুনবা, এতক্ষণ আমরা পড়তেছিলাম প্রিপারেশন, এখন আমরা পড়বো অক্সাইডের টাইপ। অক্সাইডকে তুমি কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারো, মনে রাখবা 4টা ক্যাটাগরি হতে পারে, চারটা। সবার ফার্স্টে তুমি যে জিনিসটা দেখবা সেটা কি উভধর্মী কিনা, অ্যামফোটেরিক কিনা। সো এই যে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1, হ্যাঁ এটা হচ্ছে টাইপ 1। কয়টা টাইপ আমি বললাম, 4টা টাইপ আছে। বাকিগুলো কি ভাইয়া, বাকিগুলো হচ্ছে দুধভাত, এনামুল হক বিজয়ের মতো দলে থাকবে কিন্তু কোনো পারফরমেন্স নাই, ঠিক আছে। সো টাইপ 1 হচ্ছে তুমি ফার্স্টে কি দেখবা, উভধর্মী অক্সাইড কিনা। সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে সেটা কি উভধর্মী অক্সাইড কিনা এটা চেক করা। মনে রাখবা ভাইয়া, ফার্স্ট কাজই হচ্ছে তুমি এটা দেখবা যে অক্সাইডটা কি উভধর্মী অক্সাইড কিনা, ঠিক আছে। তো এইবার উভধর্মী অক্সাইড চেনার জন্য তোমাকে দুইটা ছন্দ আছে, সেই ছন্দগুলো একটু মনে রাখতে হবে। দেখো একটা ছন্দ হচ্ছে জানো সোনা এলো বেবি পালিয়ে গেল, এটা হচ্ছে একটা ছন্দ।
এটা দিয়ে হয় না, আরো একটা ছন্দ আছে, সেটা হচ্ছে আজ ফের ফের ভাবিটি আংটি ক্রয় করবে। তাহলে চলো এগুলো কোনটা দিয়ে কি বোঝায় এটা একটু জানা উচিত। জানু সোনা এলো, বেবি পালিয়ে গেল। সো জানু, জানু মানে হচ্ছে ভাইয়া জিঙ্ক, জানু মানে কি জিঙ্ক, সোনা মানে হচ্ছে এসএন, এসএন, জানু সোনা এলো, এলও, এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, বেবি মানে হচ্ছে বেরিলিয়াম, বেবি মানে হচ্ছে বেরিলিয়াম, বেবি মানে হচ্ছে বেরিলিয়াম, জানো শোনা এলো, বেবি পালিয়ে গেল, পালিয়ে মানে হচ্ছে লেট, পালিয়ে গেল মানে হচ্ছে লেট, গেল মানে হচ্ছে গেলিয়াম, গেল মানে হচ্ছে গেলিয়াম। তাহলে এদের যারা যারা অক্সাইড আছে এরা সবাই কি হবে, উভধর্মী হবে। এবার পরে যদি চিন্তা করি, আজ ফের ভাবিটি আংটি ক্রয় করবে, আজ ফের ভাবিটি আংটি ক্রয় করবে, এখানে আজ বলতে কি ভাই কি বোঝাচ্ছেন, আজ বলতে বোঝাচ্ছি আর্সেনিক, আজ বলতে বোঝাচ্ছি কি আর্সেনিক। আর ফের, ফের মানে হচ্ছে ভাইয়া আয়রন, ফের মানে হচ্ছে আয়রন। আচ্ছা ভাবিটি, এখানে দুইটা জিনিস আছে, ভাবি, এখানে দুইটা সেগমেন্ট আছে, হ্যাঁ, ভাবির মধ্যে ভাবির পরে আবার টি আছে, হ্যাঁ, একটা হচ্ছে ভাবি, একটা হচ্ছে ভাবি, আরটা কি, আরটা কি, আরটা হচ্ছে টি, হ্যাঁ, আরটা হচ্ছে টি, আরটা হচ্ছে কি টি, আরটা হচ্ছে টি, দুইটা সেগমেন্ট আছে, হ্যাঁ। এইখানে ভাবি, ভাবি দিয়ে কি বুঝাচ্ছেন ভাই, ভাবি দিয়ে বুঝাচ্ছি ভ্যানেডিয়াম। আর এখানে টি দিয়ে কি বুঝাচ্ছেন, টি দিয়ে বুঝাচ্ছি টাইটেনিয়াম, টাইটেনিয়াম, টাইটেনিয়াম। আংটি, আংটি মানে হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি, আংটি, আংটি, আংটি মানে হচ্ছে অ্যান্টিমনি। ক্রয় মানে হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম। আর করবে মানে হচ্ছে, করবে মানে হচ্ছে এখানে আমরা কি বুঝতেছি, করবে মানে হচ্ছে ক্যাডমিয়াম, করবে মানে হচ্ছে ক্যাডমিয়াম, করবে মানে হচ্ছে ক্যাডমিয়াম। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, ঠিক আছে। ওকে, এখানে আরেকটা ছোট্ট জিনিস দেখতে হবে, ভালো করে খেয়াল করবা, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর্সেনিক। আমরা কারে কারে লিখলাম আর্সেনিক, তারপর কি লিখলাম আজ ফের ভাবিটি, এটার মধ্যে বেনেডিয়াম, তারপর কি লিখলাম, তারপর লিখলাম হচ্ছে টাইটেনিয়াম, তারপর কি লিখলাম, তারপর লিখলাম অ্যান্টিমনি, তারপর কি লিখলাম, তারপর লিখলাম হচ্ছে ক্রোমিয়াম, হ্যাঁ। সো এইখানে দেখার মতো খুবই চমৎকার একটা বিষয় আছে, এইখানে তুমি কোন জারণমানগুলোকে উভধর্মী বলবা, কোন জারণমানগুলোকে উভধর্মী বলবা, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, কোন জারণমানগুলোকে তুমি উভধর্মী বলবা, কোন জারণমানগুলোকে উভধর্মী বলবা। আর্সেনিকের কিন্তু ভিন্ন ভিন্ন অনেকগুলো জারণমান হয়, আর্সেনিকের তুমি যদি ভাইয়া +3 চিন্তা করো ভাইয়া, তাহলে সেটা উভধর্মী হবে। আয়রনের যদি তুমি চিন্তা করো, এটা +3 হলে উভধর্মী হবে, ঠিক আছে। বেরিলিয়ামের +5 হলে এটা উভধর্মী হবে, ঠিক আছে। টাইটেনিয়ামের হচ্ছে +4 হলে এটা উভধর্মী হবে, টাইটেনিয়ামের +4 হলে এটা উভধর্মী। তাহলে আর্সেনিকের +3, আয়রনের +3, বেরিলিয়ামের কি +5, টাইটেনিয়ামের কি +4। তাহলে এখন অ্যান্টিমনি আর ক্রোমিয়াম বাদ রইল, অ্যান্টিমনি আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে চলো দেখি। আমরা যদি হচ্ছে অ্যান্টিমনির ক্ষেত্রে চিন্তা করি, অ্যান্টিমনির ক্ষেত্রে হচ্ছে +3 আর ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে +3। সো দ্যাটস ইট, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো তোমাকে চিন্তা করতে হবে কার জারণমান কিভাবে কি হয়। সো আমরা ফার্স্টে কি চেক করব, যখন তোমাকে প্রশ্নে বলবে এটা কি ধরনের অক্সাইড, তুমি ফার্স্টে কি চেক করবা, তুমি ফার্স্টে চেক করবা এই জানো শোনা এলো, বেবি পালিয়ে গেল, এটার ভিতরে আছে কিনা, অথবা হচ্ছে আজ ফের ভাবিটি আংটি ক্রয় করবে, এটার মধ্যে আছে কিনা। সো এদের মধ্যে যদি থাকে, এরা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে কি, সে অম্লের সাথেও বিক্রিয়া করবে, সে আবার কি ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, দুইটা বিক্রিয়ায় সে দিবে, অম্লও করবে ক্ষারও করবে, সেটা মনে রাখতে হবে। আজ ফের ভাবিটি আংটি ক্রয় করবে, আজ ফের ভাবিটি আংটি ক্রয় করবে, এটা কি বললাম, জানো শোনা এলো, বেবি পালিয়ে গেল। আচ্ছা, সো এবার আমি যে এখানে জিনিসগুলো লিখছি, তুমি চাইলে এখানে এটার সাথে রিলেট করতে পারো। তুমি একটু খেয়াল করো, আর্সেনিকের জারণমান এখানে কত আছে, +3। আয়রনের জারণমান এখানে কত আছে, তুমি একটু খেয়াল করো, +3। অ্যান্টিমনির জারণমান এখানে কত আছে, অ্যান্টিমনির জারণমান তুমি একটু খেয়াল করো, +3, ঠিক আছে। ক্রোমিয়ামের জারণমান এখানে কি আছে, ক্রোমিয়ামের জারণমান এখানে কি আছে, +3। বেরিলিয়ামের জারণমান এখানে কত আছে, +5, হ্যাঁ, বেরিলিয়ামের জারণমান এখানে কত আছে, +5। তারপর টাইটেনিয়াম, 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 এটা আমি একটা ছোট্ট একটা কারেকশন আছে ভাই, এটা টাইটেনিয়াম না, এটা হচ্ছে টেলুরিয়াম, এটা হচ্ছে টেলুরিয়াম, নট টাইটেনিয়াম। এটা হচ্ছে ভ্যানেডিয়াম আর এটা হচ্ছে টেলোরিয়াম, ঠিক আছে, নট টাইটেনিয়াম, এটা হচ্ছে টেলোরিয়াম। একটু কানেক্ট করে দিচ্ছি ভাইয়া, এটা হচ্ছে টেলোরিয়াম, টেলোরিয়াম, হ্যাঁ, টেলোরিয়াম। সো টেলোরিয়ামের ক্ষেত্রে জারণমান কত হচ্ছে, +4, +4, টাইটেনিয়াম না, নট টাইটেনিয়াম, এটা টেলোরিয়াম, ঠিক আছে। ও এসএসসি তে পড়ে গ্রুপ 16 নাম্বার যে ধাতুটা সেটা টেলোরিয়াম, টেলোরিয়াম। আচ্ছা, তাহলে আর্সেনিক +3, আয়রন হচ্ছে +3, বেরিলিয়াম হচ্ছে +5, টেলোরিয়াম হচ্ছে +4, অ্যান্টিমনি, অ্যান্টিমনি হচ্ছে কি +3, অ্যান্টিমনি হচ্ছে +3, অ্যান্টিমনি হচ্ছে +3, ক্রোমিয়াম হচ্ছে +3। সো এই জারণমানগুলো যদি থাকে, তাহলে কিন্তু তোমার মোটামুটিভাবে এরা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো আমরা দেখব, বাট মনে রাখবা উভধর্মী অক্সাইড অম্লের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে, তাদের মধ্যে দুইটা প্রপার্টিজে থাকে, অম্লত্ব থাকে, ক্ষারত্ব থাকে, দুইটাই থাকে। আচ্ছা, সো আমরা মোটামুটিভাবে ফার্স্টে কি চেক করব, উভধর্মী অক্সাইড কিনা। সো আমাদের টাইপ 1 হচ্ছে উভধর্মী অক্সাইড কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে তুমি চেক করবে এটা কি উভধর্মী, উত্তর যদি ইয়েস হয় তাহলে উভধর্মী, আর কোনো কথা নাই, পরের চিন্তা পরে, আগে হচ্ছে উভধর্মী চেক করতে হবে। ফার্স্ট কাজ উভধর্মী কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট কাজ উভধর্মী কিনা। সো এইবার আমরা হচ্ছে টাইপ 1 শিখে ফেললাম, এখন হচ্ছে আমাদের টাইপ 2। এটা হচ্ছে আমাদের টাইপ 2, মনে রাখতে হবে ভাই, এগুলা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিছু দুধবাদ টাইপ আছে, ওইগুলা টাইপ না, আসলে ওগুলা জাস্ট এমনি রাখা হয়েছে, বাট এইগুলো হচ্ছে বেসিক, একদম বেসিক। সো এটা হচ্ছে টাইপ 2, আমরা হচ্ছে টাইপ 2 দেখতেছি। টাইপ 2 হচ্ছে অম্লধর্মী অক্সাইড, এটার একটা নাম আছে, এই অম্লধর্মী অক্সাইডের আরেকটা নাম আছে, অম্লধর্মী অক্সাইড,
অম্লধর্মী অক্সাইড, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিডিক অ্যানহাইড্রাইটও বলে বা অ্যাসিড অ্যানহাইড্রাইট, ঠিক আছে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইট বা অ্যাসিড অ্যানহাইড্রাইট। সো যেটা বললাম অম্লধর্মী অক্সাইডের আরেকটা নাম কি, অ্যাসিড অ্যানহাইড্রাইট, ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইট। অম্লধর্মী অক্সাইডের আরেকটা নাম কি বললাম, অ্যাসিড অ্যানহাইড্রাইট। সো এটা আমি এইখানে রাইখা দেই, অম্লধর্মী অক্সাইডের আরেকটা নাম অ্যাসিড অ্যানহাইড্রাইট। ওকে, সো আমরা মোটামুটি বুঝলাম। এখন মনে রাখবা আমরা এবার আগেরটাতে কি পড়ছিলাম, উভধর্মী, এবার কি পড়তেছি, অম্লধর্মী, ঠিক আছে। সো অম্লধর্মী অক্সাইড কি কোনগুলা মনে রাখবা, সকল দুনিয়ার যাবত অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড, দুনিয়ার যাবত অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড। তাহলে সকল অধাতুর অক্সাইডই হচ্ছে অম্লধর্মী অক্সাইড, সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা মনে রাখবা, সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী, সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী, সকল। আমরা কিন্তু এখন টাইপ 2 পড়তেছি, অধাতুর অক্সাইড সমান হচ্ছে অম্লধর্মী, সকল অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, সকল অধাতুর, দুনিয়াতে যত অধাতুর অক্সাইড আছে সবই কি অম্লধর্মী। আচ্ছা ওকে, তোমার যদি এখন জিজ্ঞেস করি সিলিকন ডাইঅক্সাইড, এটা কি হবে, সিলিকন ডাইঅক্সাইড এখানে নাই, সিলিকন এটা অধাতু, তাহলে সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী হবে। এবার একটা ছোট্ট ঝামেলা আছে, উপধাতুর অক্সাইড। এখন উপধাতু কারা কারা আছে তুমি এটা খেয়াল করো, উপধাতু আছে হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, বোরন সিলিকন না একটু ভুল করছি, বোরন, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, আর্সেনিক, টেলোরিয়াম, সিলিকনও আছে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, বোরন, সিলিকন, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, আর্সেনিক, টেলোরিয়াম, এরা হচ্ছে উপধাতু, এরা সবাই হচ্ছে উপধাতু। এখন এখানে একটু কাহিনী আছে, কাহিনীটা একটু বুঝতে হবে, খেয়াল করো ভাইরা, এরা কয়টা আছে, 6টা আছে। এবার তোমাদেরকে একটু আগে একটা জিনিস লিখছিলাম, একটু খেয়াল করো, আর্সেনিকের কয়টা জারণ মান হয়, আর্সেনিকের 2টা জারণ মান হয়, একটা হচ্ছে +3, এটা কি ভাইয়া +5, মনে রাখবা। আর্সেনিকের কয়টা জারণ মান হয়, 2টা, এটা হচ্ছে আর্সেনিক +3, এটা কি +5। অ্যান্টিমনির কয়টা হবে ভাইয়া, অ্যান্টিমনিরও 2টা, একটা হচ্ছে +3, এটা কি হবে +5, হইল ভাইয়া, অ্যান্টিমনি গেল। এবার টেলোরিয়াম, হ্যাঁ, টেলোরিয়াম, ঠিক আছে, টেলোরিয়ামের 2টা জারণ মান হবে, টেলোরিয়ামেরও 2টা জারণ মান হবে, আর্সেনিকের যেরকম হয়েছে। ওকে, সো এবার টেলোরিয়ামের হচ্ছে +4, আর এখানে হচ্ছে বাকি সব, এটা বাকি সব, ঠিক আছে, এটা হচ্ছে বাকি সব। এবার এখানে দেখার মতো বিষয় কি ভাইয়া, দেখার মতো কি আছে বিষয়টা, দেখার মতো বিষয়টা আছে, একটু খেয়াল করো ভাইরা, সবাই একটু খেয়াল করো। যদি +3 হয় আর্সেনিকের, যদি জারণ মান, এরা কিন্তু উপধাতু, এরা কি উপধাতু। নরমালি সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী, আনডাউটেডলি কোনো সমস্যা নাই, যেরকম এই যেটা অধাতুর অক্সাইড তাহলে এটা অম্লধর্মী হচ্ছে। এখন উপধাতুর অক্সাইড অম্লধর্মী, বাট উপধাতুর মধ্যে জারণ মানটা খেয়াল করতে হবে, খেয়াল করো ভাইয়া, সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী, একটা পয়েন্ট গেল। উপধাতুর অক্সাইড অম্লধর্মী, বাট এখানে ওটা খেয়াল করতে হবে এই উপধাতু যারা আছে তাদের জারণ মানগুলা কি রকম, খেয়াল করো বা যদি আর্সেনিক, এটা একটা উপধাতু, এটা জারণ মান যদি +3 হয় তাহলে সেটা হবে উভধর্মী, যদি +3 হয় তাহলে হবে উভধর্মী, আর যদি +5 হয় তাহলে সেটা হবে অম্লধর্মী, তাহলে সেটা কি হবে অম্লধর্মী। ভাইয়া একটা ছোট্ট এক্সাম্পল দেন, দেখো আমরা ছোট্ট এক্সাম্পল করে ফেলি এখানে, তুমি নিজেই বুঝবা। দেখো ভাইরা, ধরো আমি তোমাকে বললাম AS2O5, আর এটা বললাম AS2O3, এই যে আগের পেজে ছিল AS2O3, ঠিক আছে। ওকে, এবার তোমার যে জিজ্ঞেস করি ভাইয়া এটার নাম কি, এটা কি অম্লধর্মী নাকি উভধর্মী, এটা কি অম্লধর্মী নাকি উভধর্মী। সো তুমি কি বলবা, তুমি বলবো ভাইয়া এখানে আর্সেনিকের জারণ মান হচ্ছে +3, আর এখানে আর্সেনিকের জারণ মান হচ্ছে +5, তাহলে আপনি অলরেডি লিখছেন যদি +5 হয় তাহলে সেটা অম্লধর্মী, তাহলে এটা হচ্ছে অম্লধর্মী, আর এখানে যদি +3 হয় তাহলে সেটা কি হবে, +3 হইলে সেটা উভধর্মী। এই যে দেখো হয়ে গেছে ভাইয়া, তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো, জারণ মান দিয়ে চিন্তা করতে পারো, তাহলে বুঝতে পারবা। সো টাইপ 2 এর মধ্যে অম্লধর্মী অক্সাইড চেনার 2টা উপায় আছে, একটা হচ্ছে এটা কি অধাতুর অক্সাইড কিনা, অধাতু অক্সাইড হলেই অম্লধর্মী হবে, মোটামুটি শিওর। তারপর জিনিসটা হচ্ছে ভাই এটা কি উপধাতুর অক্সাইড, হ্যাঁ উপধাতুর অক্সাইড হয়েছে। এখন ভাই তাহলে একটু জারণ মানটা দেখেন তো, এই জারণ মানগুলো একটু খেয়াল করতে হবে। যদি অ্যান্টিমনির জারণ মান +3 হয় তাহলে এটা হচ্ছে উভধর্মী, যদি ভাইয়া +5 হয় তাহলে এটা অম্লধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে। টাইটেনিয়ামের ক্ষেত্রে এইখানে যদি +4 হয় তাহলে সেটা উভধর্মী, বাকি টাইটেনিয়ামের যে কোনো জারণ মান হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে।
বাকি যে কোনো জারণ মানে কি আসবে, অম্লধর্মী আসবে। তাহলে দেখো আমাদের টাইপ 2 কিন্তু হয়ে গেল অম্লধর্মী অক্সাইড আমরা কিভাবে বের করব। সো তোমাকে জারণ মানটা প্রপারলি খেয়াল করতে হবে যে তুমি এখানে কিভাবে আগাইতেছো, উপধাতুর মধ্যেই কিন্তু জারণ মানটা খেয়াল করতে হবে, এটা কিন্তু সাবধানে ডিল করতে হবে, খুব সাবধান। আচ্ছা, এইবার হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে টাইপ 3 ভাইয়া, টাইপ 3। হ্যাঁ, টাইপ 3 আমরা কিন্তু তিনটা টাইপ মানে দুইটা টাইপ অলরেডি পড়ে ফেলছি। আমাদের হচ্ছে কাজই হচ্ছে ভাইয়া টাইপগুলা দেখে দেখে পড়া আর কি, জাস্ট আমাদের কাজ হচ্ছে টাইপগুলা পড়া। আর বাকিগুলা যেগুলো আছে তুমি যদি ফার্স্টে উভধর্মী কিনা এটা চেক করবা, তারপর অম্লধর্মী কিনা, তারপর চেক করবা নিরপেক্ষ কিনা। সো নিরপেক্ষ অক্সাইড চেনার উপায় কি, হাউ টু আইডেন্টিফাই, এটা চিনবো কিভাবে। সো এইটা মনে রাখবা, এটা অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, এটাও অধাতুর অক্সাইড। এখন তুমি বলবা ভাই একটু আমার শিখাইলেন অধাতুর অক্সাইড মানে তো অম্লধর্মী। হ্যাঁ ভাই অম্লধর্মী ঠিক আছে, বাট এখানে একটা ছোট্ট একটা কথা আছে, বাট অক্সিজেন একটি। অক্সিজেন কি বললাম, একটি। অক্সিজেন কি বললাম ভাইয়া, একটি। অক্সিজেন হচ্ছে একটি, এটা মনে রাখতে হবে ভাইয়া। এখানে অক্সিজেন কটা থাকবে, একটা থাকবে। অক্সিজেন একটা থাকবে, এটা খেয়াল করতে হবে। সো এটা একটা অধাতুর অক্সাইড এবং অক্সিজেন কটা থাকবে, একটা থাকবে। সো এইবার আমরা যদি চিন্তা করি ভাইয়া, দেখো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে তুমি বুঝে যাবা। ধরো আমি তোমাকে বললাম N2O, খেয়াল করো ভাইয়া N2O, দেখো নাইট্রোজেন একটা অধাতুর অক্সাইড, অক্সিজেন কটা, একটা, ঠিক আছে। তারপর ধরো আমি তোমাকে বললাম নাইট্রিক অক্সাইড, এটাও কি হবে, এটা একটা নিরপেক্ষ অক্সাইড হবে, নিরপেক্ষ অক্সাইড হবে। এবার তোমাকে যদি বলি পানি, হ্যাঁ পানি, এটা কি হবে, পানি H2O, এটা অধাতুর অক্সাইড, এটাও কি হবে, নিরপেক্ষ হবে। বাট এখানে একটু ঝামেলা আছে, পানি নিয়ে একটু ঝামেলা আছে, পানি দুইটা কাহিনী হচ্ছে, একটা হচ্ছে পিএইচ বিবেচনায়, আরেকটা হচ্ছে ধর্ম বিবেচনায়। পানি নিয়ে একটু ঝামেলা আছে, পানিকে দুইটা জিনিসে চিন্তা করতে হবে, অপশনস ভালো করে চেক করতে হবে, কোয়েশ্চেন্স এন্ড অপশনস খুব ভালো করে চেক করতে হবে। যদি পিএইচ বিবেচনায় হয় তাহলে সেটা হচ্ছে নিউট্রাল, পিএইচ বিবেচনায় কিন্তু নিউট্রাল, কারণ পানির পিএইচ হচ্ছে 7। আর ধর্ম বিবেচনায় এটা হচ্ছে উভধর্মী, খেয়াল রাখতে হবে ভাইয়া, ধর্ম বিবেচনায় কিন্তু এটা উভধর্মী। সো এটা নির্ভর করে তুমি কোয়েশ্চেনটা কিভাবে খেয়াল করতেছো। সো অধাতুর অক্সাইড বেসিক্যালি নিরপেক্ষ অক্সাইড, বাট এখানে অক্সিজেন কটা থাকবে, একটা থাকবে, যেরকম N2O, তারপর হচ্ছে NO। সো যখন তুমি দেখবে অধাতুর অক্সাইড এবং অক্সিজেন একটা, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, যেরকম ধরো আমি তোমার যদি জিজ্ঞেস করি কার্বন ডাইঅক্সাইড, এটা কি নিরপেক্ষ অক্সাইড, এটা কি নিরপেক্ষ, উত্তর হচ্ছে না ভাই এটা নিরপেক্ষ। এটা আমি জিজ্ঞেস করি নিরপেক্ষ কি না, তুমি কি বলবা, তুমি বলবা ভাইয়া এটা নিরপেক্ষ না, কারণ অধাতুর অক্সাইড ট্রু, এটা অধাতুর অক্সাইড, বাট এখানে অক্সিজেন কয়টা, দুইটা, তাহলে উত্তর কি না, এটা নিরপেক্ষ অক্সাইড না। এটা অবশ্যই তাহলে কি অম্লধর্মী অক্সাইড হয়ে যাবে। তো তুমি যখন চিন্তা ভাবনা করবা টাইপ 2 হচ্ছে দেখবা অধাতুর অক্সাইড কিনা, উপধাতুর অক্সাইড কিনা। উপধাতুর অক্সাইড হলে জারণ মান চিন্তা করবা, আর উভধর্মী অক্সাইড হলে তো এই ছন্দ দিয়েই মানে মিলাই ফেলবো। আর নিরপেক্ষ অক্সাইড কিভাবে বের করে এটা আমরা অলরেডি দেখে ফেললাম। আমরা টাইপ 4 এ আসবো, লাস্ট টাইপ এটা আমাদের টাইপ 4। টাইপ 4 এর নাম কি, ক্ষারধর্মী অক্সাইড। তাহলে আমরা কয়টা অক্সাইড পাইলাম, তোমার যদি ডিরেক্টলি জিজ্ঞেস করি তুমি বলবো ভাইয়া 4টা অক্সাইড পাইছেন ভাইয়া। একটা হচ্ছে উভধর্মী, অম্লধর্মী, নিরপেক্ষ, ক্ষারধর্মী। এই 4টা অক্সাইড হচ্ছে, এই 4টাই ভাইয়া মনে রাখবা, অক্সাইড এই 4টাই। কি বললাম ভাইয়া, উভধর্মী ফার্স্টে, পরে বললাম অম্লধর্মী, পরে বললাম নিরপেক্ষ, পরে কি বললাম, ক্ষারধর্মী। আচ্ছা, এখন এইটা নরমালি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী অক্সাইড হয়, নরমালি ধাতুর অক্সাইড কি হয়, ক্ষারধর্মী হয়, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হয়। তবে এই ক্ষারধর্মীটাই একটু ঝামেলা আছে, খুব ভালো করে দেখতে হবে, খেয়াল করো ভাইরা, এইখানে জারণ মানটা খুবই ইম্পর্টেন্ট। যদি ধাতুর জারণ মান +1 অথবা +2 অথবা +3 হয় তাহলে সেটা ক্ষারধর্মী হয়। যদি ধাতুর জারণ মান +1 +2 অথবা +3 হয় সেটা কি হবে, ক্ষারধর্মী অক্সাইড হবে। তুমি এখানে বের করে দেখবা, হয় জারণ মান +1 নাহলে +2 নাহলে +3 ধাতুর জারণ মান। এখন ভাইয়া ধাতুর অক্সাইড উভধর্মীয় হইতে পারে, উভধর্মীয় হইতে পারে। কখন ভাইয়া, যখন ধাতুর জারণ মানটা +4 হবে তখন সেটা উভধর্মী অক্সাইড হবে। ধাতুর জারণ মান ভালো করে খেয়াল করবা, ধাতুর অক্সাইড এটা উভধর্মীয় হইতে পারে, যখন ধাতুর জারণ মান কি +4 হবে তখন সেটা উভধর্মী হয়ে যাবে। তুমি চাইলে এখানে করে দেখতে পারো ভাইয়া, দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কিন্তু +4ই আছে, বাকিগুলো করে দেখতে পারো, সবগুলোর জারণ মান কি আছে, +4 আছে। আর অম্লধর্মী অক্সাইড, ধাতুর অক্সাইড ভাইয়া অম্লধর্মীয় হইতে পারে, কখন ভাইয়া, যখন তার জারণ মান +5 অথবা +6 অথবা +7 হবে তখন সেটা হয়ে যাবে অম্লধর্মী অক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হইতে পারে, উভধর্মী হইতে পারে, অম্লধর্মী হইতে পারে। তাহলে জিনিসটা বুঝবো কিভাবে, মনে রাখবো কিভাবে, +1 জারণ মান, +2 +3, এটা কি ভাইয়া, এটা হচ্ছে ক্ষারধর্মিতা ইন্ডিকেট করে। জারণ মান +4, ধাতুর জারণ মান +4, এটা কি নির্দেশ করে,
এটা নির্দেশ করে উভধর্মিতা, এটা নির্দেশ করে কি উভধর্মিতা। তারপর হচ্ছে +5 +5 +6, তারপর হচ্ছে +7, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে অম্লধর্মিতা, এটা নির্দেশ করে কি অম্লধর্মিতা। দ্যাটস ইট, এই যে হয়ে গেছে। সো মোটামুটি আমাদের হয়ে গেছে, সবাই বুঝে গেছি আমাদের 4টা টাইপ শেষ, বেসিক টাইপ শেষ। এখন যেগুলো টাইপ আছে এগুলো হচ্ছে ভাইয়া বাচ্চা বাচ্চা কিছু টাইপ, এগুলো আসলে টাইপ না, মানে টাইপ না বলতে কি এগুলো পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ আসে, বাট বেসিক টাইপ ওই 4টাই, ঠিক আছে। ওকে, পরেরটাতে দেখো কি বলা হয়েছে, মিশ্র অক্সাইড। দেখো নামের মধ্যেই আছে মিশ্র অক্সাইড, তার মানে দুটো অক্সাইড কি থাকবে, মিশ্র থাকবে। যেরকম হচ্ছে ধরো FeO প্লাস হচ্ছে Fe2O3, দেখো এরকম দুটো অক্সাইড মিশ্রিত হয়েছে, এটার নাম কি আসে, Fe3O4, ঠিক আছে। এই যে দেখো Fe3O4, তাহলে Fe3O4 এটাকে আমরা কি বলতে পারি, Fe3O4 এটাকে কি বলতে পারি, একটা মিশ্র অক্সাইড বলতে পারি। দুইটা অক্সাইড যদি মিশ্রিত হয়ে থাকে সেটাকে আমরা বলি মিশ্র অক্সাইড। যেরকম তোমাকে যদি সেম আরেকটা এক্সাম্পল দিতে বলি, তুমি কি বলবা, তুমি বলবা ভাইয়া PB3O4, ঠিক আছে। এই যে দেখো ভাইয়া PB3O4 এটাও কি মিশ্র অক্সাইড, কারণ এখানে কি আছে, দুইটা অক্সাইড কি আছে, মিশ্রিত অবস্থায় আছে। এবার হচ্ছে সাব অক্সাইড। সাব অক্সাইড হচ্ছে অক্সিজেন কম, দেখো তাহলে তুমি বুঝে যাবা এখানে অক্সিজেন কম থাকবে। যেরকম ধরো PB3O2, ঠিক আছে। তারপর ধরো C3O2, দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো এইখানে দেখো ভাইয়া, তুমি যেই সিনারিওটা চিন্তা করতেছো সেই সিনারিওতে মিলাইলি হয়ে যাবে। এখানে লেড আছে 3টা, অক্সিজেন আছে কি 2টা, দেখো কম আছে। কার্বন আছে 3টা, অক্সিজেন আছে কি 2টা, তার মানে এখানে কম আছে। সাব অক্সাইড জিনিসটা হচ্ছে অক্সিজেন কি থাকবে, কম থাকবে। তারপর মিশ্র অক্সাইড মানে হচ্ছে দুইটা অক্সাইডের মিশ্রণ থাকবে। এবার কি পলি অক্সাইড, এগুলো হচ্ছে একটু সহজ সহজ জিনিসপত্র, মাঝে মাঝে পরীক্ষায় আসে এগুলো। পলি অক্সাইড মানে কি জানো, ধাতুর থেকে বেশি অক্সিজেন থাকবে, ধাতুর থেকে বেশি অক্সিজেন থাকবে। মনে রাখবা ভাইয়া, এটা ধাতুর থেকে কি থাকবে, বেশি অক্সিজেন থাকবে, ধাতুর থেকে বেশি অক্সিজেন থাকবে। যেরকম ভাইয়া একটা এক্সাম্পল দেন, ধরেন আমি যদি বলি PbO2, দেখো ধাতু একটা আছে, অক্সিজেন 2টা আছে। তারপর ধরো আমি তোমার বললাম MnO2, দেখো ভাইরা এটাও কি পলি অক্সাইড, ধাতুর থেকে বেশি থাকবে। এখন এখানে একটা কথা আছে, একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে লেডের জারণ মান কত, তুমি বলবো ভাইয়া লেডের জারণ মান হচ্ছে +4, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, +4। দেখো তো ভাইয়া ধাতুর অক্সাইড এবং জারণ মান +4, তাহলে আমি যদি জিজ্ঞেস করি ধর্মের দিক থেকে এরা কি ধরনের অক্সাইড, ধর্মের দিক থেকে, ধর্ম কিন্তু 4টাই, ওই ধর্ম অনুযায়ী কিন্তু 4টাই, মনে রাখবা। ধর্মের দিক থেকে কিন্তু অক্সাইড 4 প্রকার, আমরা যে বের করছি ধর্মের বিবেচনায় অক্সাইড কিন্তু 4 প্রকার। একটা হচ্ছে অম্লধর্মী, তারপর কি ভাইয়া, তারপর হচ্ছে তোমার ক্ষারধর্মী, তারপর কি ক্ষারধর্মীর পরে কি আছে, ক্ষারধর্মীর পরে আছে উভধর্মী, তারপর কি আছে, তারপর আছে তোমার নিরপেক্ষ। এই হচ্ছে ধর্মের দিক বিবেচনায় অক্সাইডের টাইপ, ঠিক আছে। সো তোমাকে মনে রাখতে হবে ধর্ম বিবেচনায় অক্সাইড কিন্তু 4টাই। বাকি যেগুলো পড়তেছো, এই যে পলি অক্সাইড, সাব অক্সাইড, মিশ্র অক্সাইড, একটু পরে দেখবো আরেকটা অক্সাইড পড়বো আমরা। সো এইগুলো আসলে জাস্ট বললাম তো বাচ্চা টাইপ। সো এইগুলা দিয়ে মানে আলাদা একটা টাইপ করতে পারতাম আমরা, বাট অ্যাকচুয়ালি ধর্মের বিবেচনায় এগুলা কিন্তু জাস্ট এমনি, ঠিক আছে। সো ধর্মের দিক বিবেচনায় এরা কি হবে বলো তো ভাইরা, ধর্মের দিক বিবেচনায় এই অক্সাইডগুলোর নাম কি হবে? তুমি বলবো ভাইয়া যদি ধাতুর জারণ মান +4 হয়, আপনি একটু আগে শিখাইছেন ধাতুর জারণ মান +4 হইলে সেটা কি হয়, উভধর্মী অক্সাইড হয়। তাহলে এটা কি হবে, উভধর্মী অক্সাইড হবে, ওকে। সো শিখে ফেললাম উভধর্মী অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, সেস্কুই অক্সাইড, এটা একটু খেয়াল করো। সেস্কুই অক্সাইডটা হচ্ছে, এটা বেশ ইন্টারেস্টিং এবং মজার। সেস্কুই অক্সাইডটা হচ্ছে এখানে লিঙ্কড থাকবে, অক্সিজেন দিয়ে লিঙ্ক থাকবে, লিঙ্কড উইথ অক্সিজেন। কি বললাম ভাইয়া, এখানে লিঙ্ক থাকবে এবং লিঙ্কটা কার মাধ্যমে থাকবে, অক্সিজেনের মাধ্যমে থাকবে। সো এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে Al2O3, এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে Al2O3। তুমি যদি এটার গঠনটা দেখো তাহলে বুঝে যাবে, আমি গঠনটা এঁকে দিচ্ছি। চলো গঠনটা দেখি, এটার গঠনটা যদি দেখি, দেখো অ্যালুমিনিয়াম। সো চলো এটার গঠনটা দেখি, অ্যালুমিনিয়াম, এখানে একটা অক্সিজেন দিলাম, তারপর হচ্ছে এই যে অক্সিজেন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে এই, দেখো ভাইয়া এইখানে একটু খেয়াল করো, এই যে দেখো এই দুইজন কার মাধ্যমে লিঙ্কড আছে, দেখো দুইটা ধাতু অক্সিজেনের মাধ্যমে লিঙ্কড আছে। সো এটা হচ্ছে তোমার সেস্কিউ অক্সাইড। যদি কখনো এমন দেখো অক্সিজেনের মাধ্যমে ধাতু এরকম লিঙ্কড অবস্থায় আছে, তাহলে সেটা কি বলা হয়, সেস্কিউ অক্সাইড। ওকে, পলি অক্সাইড মানে কি, ধাতুর থেকে বেশি অক্সিজেন। সাব অক্সাইড মানে কি, কম, সাব মানে কম, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কম, সুপার মানে বেশি। আচ্ছা, সো মিশ্র অক্সাইড মানে দুইটা অক্সাইডের মিশ্রণ।
আর এখানে তো বললামই ধাতুর অক্সাইড তিনটাই হইতে পারে, বাট আমার ধর্ম বিবেচনায় ক্ষারধর্মী হইতে পারে যদি জারণ মান +1 to 3 হয়, +4 হলে উভধর্মী, +5 6 7 হলে সেটা অম্লধর্মী। নিরপেক্ষ কখন? এটা অধাতুর অক্সাইড বাট অক্সিজেন একটা থাকবে। তারপর আমরা অম্লধর্মী অক্সাইড শিখে ফেললাম। অম্লধর্মী হচ্ছে অধাতুর অক্সাইড। উপধাতুর অক্সাইডে মানে কি বলবো, উপধাতুর অক্সাইডে অম্লধর্মী, বাট খেয়াল রাখতে হবে সেখানে জারণ মানটা কিরকম। আর এটা তো ফার্স্টে বললামই ছন্দ দিয়ে মনে রাখি, জারণ মানের সাথে সাথে ছন্দ দিয়ে মনে রাখি। ওকে, সো মোটামুটি ক্লিয়ার, এগুলো সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এইবার আমরা একটু চেষ্টা করি, চলো এগুলো বের করে ফেলি। সো খেয়াল করো এদের কি কি হবে। দেখো এটা একটা অধাতুর অক্সাইড, বাট এখানে অক্সিজেন কয়টা আছে তুমি একটু চিন্তা করো। এটা একটা অধাতুর অক্সাইড, এরা সবাই কি অধাতুর অক্সাইড। তার থেকে বড় কথা, এটা কি ওই যে আজ শোনা এলো বেবি পালিয়ে গেল, আজ শোনা এলো বেবি পালিয়ে গেল, এরকম একটা ছন্দ পড়ছিলাম না? ছন্দটা কি ছিল? জানো শোনা এলো বেবি পালিয়ে গেল। আর কি ছিল? আজ ফের ভাবিটি আংটি ক্রয় করবে। এখানে কোথাও কি নাইট্রোজেন ছিল? দেখো তো, কোথাও নাইট্রোজেন ছিল? উত্তর হচ্ছে না। তাহলে এটা নাইট্রোজেনের কোনো অক্সাইড উভধর্মী না, নাইট্রোজেনের কোনো অক্সাইড উভধর্মী না, তাহলে এরা কেউ উভধর্মী না, নট উভধর্মী। এখন চিন্তা করো ভাইয়া, এটা একটা অধাতুর অক্সাইড, এটা অম্লধর্মী হবে, এটা একটা অধাতুর অক্সাইড অম্লধর্মী হবে, এটাও একটা অধাতুর অক্সাইড অম্লধর্মী হবে, এটাও একটা অধাতুর অক্সাইড অম্লধর্মী হবে, এটাও একটা অধাতুর অক্সাইড অম্লধর্মী হবে। বাট আমাকে একটু প্রিসাইজলি দেখতে হবে। খেয়াল করে দেখো, এটা অধাতুর অক্সাইড, এটা অধাতুর অক্সাইড, বাট এখানে অক্সিজেন একটা। তোমাদেরকে শিখাইছিলাম অধাতুর অক্সাইড বাট অক্সিজেন একটা, অধাতুর অক্সাইড বাট অক্সিজেন একটা। এটার মানে কি? অধাতুর অক্সাইড বাট অক্সিজেন একটা। এটার মানে কি ভাইয়া? এটা হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ। আবার খেয়াল করে দেখো, অধাতুর অক্সাইড বাট অক্সিজেন একটা, অক্সিজেন একটা, নিরপেক্ষ। এবার দেখো অধাতুর অক্সাইড, তাহলে এবার অক্সিজেন কিন্তু আর একটা নাই, এবার এখানে অক্সিজেন একটা নাই, অক্সিজেন তিনটা, দুইটা, এখানে হচ্ছে পাঁচটা, তাহলে এরা সবাই কি হয়ে যাবে? এরা সবাই হয়ে যাবে অম্লধর্মী, তাহলে অ্যাসিডিক। সো তুমি দেখো, তুমি যদি বুঝো ঠান্ডা মাথায়, তাহলে নাইট্রোজেনের যে 5টা অক্সাইড আছে এর মধ্যে প্রথম দুইটা নাইট্রিক অক্সাইড মানে NO আর হচ্ছে N2O, এরা হচ্ছে নিউট্রাল। বাকি যারা আছে N2O3, তারপর হচ্ছে NO2, তারপর হচ্ছে N2O5, এরা সবাই কি ভাইয়া? এরা সবাই হচ্ছে অম্লধর্মী, এরা সবাই হচ্ছে নিরপেক্ষ। এই দুটো হচ্ছে নিরপেক্ষ আর এই তিনটা হচ্ছে কি ভাইয়া? অম্লীয়। এবার আমরা কয়েকটা ছোট্ট বিক্রিয়া পড়ি, চলো। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, তার প্রমাণ, অ্যালুমিনিয়াম অক্সাইডের উভধর্মিতার প্রমাণ, এটা একটু করব। সো আমরা কিন্তু এটা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড ওই যে জানো শোনা এলো বেবি পালিয়ে গেল, তাহলে এলোর মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম ছিল, তাহলে এটা উভধর্মী অক্সাইড। সো এটার উভধর্মী অক্সাইডের প্রমাণটা পড়ি। অ্যালুমিনিয়াম অক্সাইড এটা 6HCl এর সাথে বিক্রিয়া করবে, তাহলে এখানে হবে 2Al প্লাস হবে 3H2O, ঠিক আছে? ওকে, হয়ে গেল। এবার অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো এখানে সে কার সাথে বিক্রিয়াটা করছে, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে সে কার সাথে বিক্রিয়া করছে? HCl, তাহলে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। কার সাথে? অ্যাসিড। তাহলে তুমি আমারে বলো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হিসাবে কাজ করতেছে? তুমি বলবা ভাইয়া লবণ আর পানি তৈরি করছে, এখানে অ্যাসিড, তাহলে এটা স্বাভাবিকভাবে কি হিসাবে কাজ করতেছে ভাইয়া? বেইজ হিসাবে কাজ করতেছে। খেয়াল করো ভাইয়া, সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, খেয়াল করো, অ্যাসিড তৈরি করছে লবণ পানি, তাহলে বেইজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হিসাবে কাজ করছে? অবশ্যই বেইজ হিসাবে কাজ করছে। ওকে, একটা বিক্রিয়া হয়ে গেল। পরের বিক্রিয়াটা করি, অ্যালুমিনিয়াম অক্সাইড, এবার এটার সাথে আমরা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, তাহলে এখানে কি হবে? এটা হবে 2NaAlO2 প্লাস হচ্ছে H2, এই যে 4 আর 1 5 মিলে গেছে। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, এইখানে এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, নাম লিখতে হবে, চলো লিখি, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে? সোডিয়াম অ্যালুমিনেট। এবার একটু খেয়াল করো, সে কার সাথে বিক্রিয়া করছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ইটসেলফ একটা কি? বেস, এটা ইটসেলফ একটা কি? বেস। ওকে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড সে কি হিসাবে কাজ করতেছে? সে অ্যাসিড হিসাবে কাজ করতেছে। এখানে অ্যাসিড হিসাবে কাজ করতেছে। মনে রাখবা ভাইয়া, এই যে দেখো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি করছে। এবার এখানে দেখার মতো খুবই চমৎকার কিছু বিষয়াদি আছে, সেগুলো একটু বুঝি, চলো একটু বুঝি। সো এখানে দেখার মতো বিষয় হচ্ছে, খেয়াল করো, বেজ, এখানে যে তুমি বেজ নিছো, বেজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে ক্ষারের সাথে অম্লের বিক্রিয়া করছো, এটাকে বলা হয় ক্ষারকের অম্লত্ব। কি বলা হয়? ক্ষারকের অম্লত্ব।
ক্ষারক হিসাবে কাজ করছে, সে কার সাথে বিক্রিয়া করাইছো? অম্লত্ব, অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইছো। ক্ষারক হিসাবে কাজ করতেছে এখানে, তার সাথে তুমি অ্যাসিডের বিক্রিয়া করাইছো। আর এইখানে খেয়াল করো, অ্যাসিড বেইজের সাথে বিক্রিয়া করছো, তাহলে এখানে কি বলবা? অ্যাসিড মানে অম্ল, বেইজের সাথে বিক্রিয়া করছে, তাহলে অম্লের ক্ষারকত্ব, এটাকে কি বলা হয়? অম্লের ক্ষারকত্ব, অম্লের ক্ষারকত্ব। সো এখন তুমি যখন চিন্তা ভাবনা করবা ভাইয়া, খেয়াল করো, বেইজ ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, ক্ষার অ্যাসিডের সাথে, তাহলে ক্ষারকের অম্লত্ব, ক্ষারকের অম্লত্ব, অ্যাসিড অম্ল ক্ষারকের সাথে বিক্রিয়া করছে, তাহলে অম্লের ক্ষারকত্ব। এটা কিভাবে বের করব? উপায়টা হচ্ছে, যদি তুমি ক্ষারকের অম্লত্ব বের করো, মানে অম্লত্ব বের করতে চাও, তাহলে HCl এর সাথে বিক্রিয়া করাবা। কার সাথে বিক্রিয়া করাবা? HCl এর সাথে, অথবা এমন কারো সাথে যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। কি বললাম? HCl এর সাথে, অথবা এমন কারো সাথে যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, যখন তুমি অম্লত্ব বের করতে চাচ্ছ। এবার দেখো, বিক্রিয়া করার সমতা করাবা। সমতা করানোর পর তুমি দেখবা এখানে কয় মোল HCl রাখছে, কয় মোল HCl রাখছে, কয় মোল লাগছে ভাই? 6 মোল। তাহলে এটা ক্ষারকের অম্লত্ব হচ্ছে 6। ভাই আবার একটু বুঝান কথাটা। ক্ষারক অম্লের সাথে বিক্রিয়া করাবা, কোন ধরনের অম্ল? যদি তুমি ক্ষারকের অম্লত্ব বের করতে চাও, যারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, যেরকম HCl একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। তুমি চাইলে এখানে নাইট্রিক অ্যাসিড দিয়েও করাইতে পারো, সমস্যা নাই। নাইট্রিক অ্যাসিডও একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করাইতে পারে। তাহলে বিক্রিয়া করার সমতা করানোর পর তুমি দেখবা এখানে কয়টা HCl লাগছে, কয়টা লাগছে? 6টা। তাহলে এটা হচ্ছে ক্ষারকের অম্লত্ব। তাহলে তোমার যদি প্রশ্ন জিজ্ঞেস করে, ভাইয়া অ্যালুমিনিয়াম অক্সাইড এটার ক্ষারকের অম্লত্ব কত? ক্ষারকের অম্লত্ব কত? এগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাইয়া, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ক্ষারকের অম্লত্ব এটা কত হবে ভাইয়া? 6। ক্ষারকের অম্লত্ব কত হবে? 6। হয়েছে? এবার এখানে চিন্তা করো, এবার অম্লের ক্ষারকত্ব বের করতে, তাহলে কার সাথে বিক্রিয়া করব? যে একটা হাইড্রোক্সিল মূলক প্রতিস্থাপন করতে পারে বা ছাড়তে পারে। এরকম কে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বিক্রিয়া করার সমতা করাবো। সমতা করানোর পর এখানে একটা কয় মোল লাগছে? 2 মোল। তাহলে এটা অম্লের ক্ষারকত্ব কত ভাই? 2। ঠিক আছে? বুঝছি আশা করি সবার ক্লিয়ার। সো এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে যে অম্লের ক্ষারকত্ব বা ক্ষারকের অম্লত্ব, এবং এইখানে কিন্তু হচ্ছে উভধর্মিতার প্রমাণ হয়েছে। সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া করছে। এবার চলো এটার মতো আমরা আরেকটু কিছু করি, আরেকটা কিছু করি, চলো আরেকটা একটু কিছু করি, আরেকটু করি। যেরকম হচ্ছে টিন অক্সাইড, এটা একটু করি চলো। SNO, এটাও কিন্তু উভধর্মী অক্সাইড। ওই যে জানো শোনা এলো, বেবি পালিয়ে গেল, জানো সোনার মধ্যে SN ছিল, তাহলে এটাও কিন্তু উভধর্মী অক্সাইড। তাহলে এটার উভধর্মিতার প্রমাণটা একটু করি চলো। উভধর্মিতার প্রমাণ তুমি কিন্তু চেষ্টা করবা সবসময় HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে SNO প্লাস এখানে আমি HCl এর বিক্রিয়া করাবো, আর SNO আর কার সাথে বিক্রিয়া করাবো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। ঠিক আছে? ওকে। এবার HCl এর সাথে যদি বিক্রিয়া করে, আমি এখানে আগে বিক্রিয়াটা লিখে ফেলি, SnCl4 হয়, তাহলে এখানে 4টা লাগবে, তাহলে 4 দিয়ে দিলাম, প্লাস কি হবে? 2H2O। এবার তোমরা আমাকে বলো তো, তাহলে এখানে সে HCl এর সাথে বিক্রিয়া করছে, খেয়াল করো, HCl এর সাথে, তাহলে অ্যাসিডের সাথে, তাহলে ক্ষারকের অম্লত্ব কত হবে? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় কতবার আসছে, ক্ষারকের অম্লত্ব কত হবে? 4। এই যে হয়ে গেছে। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব, এখানে দুইটা নিব, Na2SN, দুইটা আর একটা তিনটা, Na2SnO2। ওকে, সো এখানে কি হবে? Na2SnO2 প্লাস কি হবে? H2O। এই যে দেখো ভাই, আমরা কি করলাম? আগের মতোই টিন অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলাম, টিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করালাম। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেস, কয় মোল লাগছে ভাইয়া? 2 মোল। তাহলে এটা কি হবে? এখানে বেজের সাথে বিক্রিয়া করতে, তাহলে অম্লের ক্ষারকত্ব। তাহলে এখন যদি জিজ্ঞেস করি অম্লের ক্ষারকত্ব কত হবে? অম্লের ক্ষারকত্ব কত হবে ভাই? এখানে অম্লের ক্ষারকত্ব কত হবে? 2 হবে। ঠিক আছে? ওকে, সো টিন অক্সাইডের উভধর্মিতার প্রমাণও কিন্তু আমরা শিখে ফেললাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আশা করি এটা বুঝছি, টিন অক্সাইড এই জিনিসটা আমাদের ক্লিয়ার। ওকে, এবার চলো আমরা একটু জিঙ্ক অক্সাইড এটা করি। চলো, জিঙ্ক অক্সাইড এটার উভধর্মিতার প্রমাণ, সো ফার্স্টেই আমরা এখানে রিঅ্যাকশন লিখে ফেলি, জিঙ্ক অক্সাইড এটা HCl এর সাথে বিক্রিয়া করবে 2 মোল, তাহলে এখানে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। দেখো এবার এটা কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে এটা ক্ষারের মতো কাজ করছে, তাহলে ক্ষারের অম্লত্ব কত হবে? এখানে 2। জিঙ্ক অক্সাইড প্লাস 2 মোল এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে
সোডিয়াম জিঙ্কেট Na2। আচ্ছা, এটার নাম হচ্ছে সোডিয়াম স্টেনেট, এটাকে বলা হয় সোডিয়াম স্টেনেট Na2 Zn, এটা O2, এটাকে বলা হয় সোডিয়াম জিঙ্কেট প্লাস H2O। এই যে দেখো ভাইয়া H2 হয়ে গেছে, তাহলে এখানে সে বেইজের সাথে বিক্রিয়া করছে, সে এখানে অ্যাসিডের মতো আচরণ করছে, এখানে সে কি হিসাবে কাজ করছে, অ্যাসিড, এখানে কি সে কি হিসাবে আচরণ করছে, এখানে সে অ্যাসিডের মতো আচরণ করছে, হ্যাঁ। আর এইখানে জিঙ্ক অক্সাইড সে এসিলের সাথে বিক্রিয়া করছে, তাহলে সে এখানে কি হিসাবে কাজ করছে, বেইজের মতো কাজ করছে, তাহলে উপধর্মী অবশ্যই। সেম ভাবে তুমি যদি এখানে চিন্তা করো, এখানে টিন অক্সাইড, আবার এখানে টিন অক্সাইড, দুইটা টিন অক্সাইড, খেয়াল করো, এটা সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, তাহলে সে এখানে কি হিসাবে আছে, অ্যাসিড হিসাবে আছে। আবার দেখো সে HCl এর সাথে বিক্রিয়া করছে, তাহলে এখানে সে কি হিসাবে আছে, বেইজ হিসাবে আছে। তাহলে ক্ষারকের অম্লত্ব ওই যে বের করছি, আবার অম্লের ক্ষারকত্ব ওই যে দেখো বের করছি। দেখো এগুলার কিন্তু উপধর্মিতার প্রমাণ কিন্তু পরীক্ষায় হরহামেশাই আসে। এবার চলো আমরা আরেকটা একটু দেখে ফেলি, লেড অক্সাইডের একটা প্রমাণ আছে, সেটা একটু দেখে ফেলি। চলো, লেড অক্সাইডের একটা প্রমাণ আছে, সেটা একটু দেখে ফেলি। লেড অক্সাইডের একটা প্রমাণ আছে, এটা একটু দেখে ফেলি। ওকে, চলো লেড অক্সাইড এটা একটু করে ফেলি। আমরা কিন্তু অলরেডি দুইটা দেখে ফেলছি, টিন অক্সাইড আর দেখলাম কি জিঙ্ক অক্সাইড। এবার হচ্ছে লেড অক্সাইড। লেড অক্সাইড এটার উপধর্মিতার প্রমাণ, এটার সাথে এবার আমরা 2 মোল নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই, HCl বা নাইট্রিক অ্যাসিড দুইটা দিয়েই হবে, হ্যাঁ। আবার লেড অক্সাইড এটার সাথে আমরা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো, তাহলে এখানে কি হবে, সো যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতেছো এখানে হবে লেড নাইট্রেট PbNO3, এটা হবে PbNO3, এখানে হবে 2 প্লাস এখানে হবে H2O। খেয়াল করো ভাই, এখানে সে কার সাথে বিক্রিয়া করছে, সে বিক্রিয়া করছে এখানে অ্যাসিডের সাথে, তাহলে সে এখানে কি হিসাবে আছে, বেস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া ক্ষারকের অম্লত্ব এটা কত হবে, এইটার ক্ষারকের অম্লত্ব এটা কত হবে, 2। আবার এখানে খেয়াল করো, এটার নাম কি হবে, এখানে বিক্রিয়া করে হবে Na2 PbO2, হ্যাঁ, প্লাস কি হবে H2O, ঠিক আছে। সো এখানে দেখো সে বেইজের সাথে বিক্রিয়া করছে, তাহলে এখানে লেড অক্সাইড কি করে আছে, অ্যাসিড হিসাবে আছে, তাহলে অম্লের ক্ষারকত্ব, তাহলে এটা কত হবে, অম্লের ক্ষারকত্ব, ঠিক আছে। এটাও কত হবে, এটাও হবে 2। সো আশা করি তোমরা বুঝতেছো যে উভধর্মী অক্সাইডের প্রমাণগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং ক্ষারকের অম্লত্ব আর অম্লের ক্ষারকত্ব বের করাটাও খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে সোডিয়াম প্লাম্বাইট, লেড নাইট্রেট। তারপর এটা আমরা অলরেডি প্রমাণ করাইছি, এই প্রমাণটা আমরা অলরেডি করাইছি, তোমাদেরকে রিঅ্যাকশন ধরে ধরে করাইছি। তারপর এখানে আমরা দুইটা করাইলাম, আর এই জিনিসটা আমি তোমাদেরকে এটাই আমি পড়াইছি। এটা কিন্তু পরীক্ষায় আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড এদের অম্লধর্মিতার প্রমাণ। এবার চলো আমরা একটু করি, এখন শুধু ছোটখাটো একটা প্রশ্ন সলভ করবো, তাইলে শেষ আলহামদুলিল্লাহ। সো এখন দেখো আমরা এতক্ষণ যা যা পড়ছি এটা একটু এখানে আমরা ইন্ট্রোডিউস করি। নিচের কোন যৌগে অক্সিজেনের জারণমান অবস্থা ধনাত্মক, তাহলে দেখো Na2O, ঠিক আছে, এটা হচ্ছে -2, এখানেও মাইনাস ভাইয়া, এখানেও মাইনাস, এখানে কিন্তু প্লাস, এখানে +1 না +2 মানে ধনাত্মক আর কি সহজ ভাষায়, তাহলে এটা প্লাস, কারণ এখানে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, বেশি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন। ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন। আচ্ছা, ওকে। কার্বন মনোক্সাইড, চলো করি। কার্বন মনোক্সাইড অধাতুর অক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন একটা, কার্বন মনোক্সাইড। আবার বেরিলিয়াম অক্সাইড, এটা হচ্ছে ধাতুর অক্সাইড কি হয়, ধাতুর অক্সাইড ক্ষারীয়, এটা লাগায় ফেলি। ওকে, বেরিলিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক, অবশ্যই কি অ্যাম্ফোটেরিক, ভাইয়া অ্যাম্ফোটেরিক, একটা পয়েন্ট গেল। এবং অ্যালুমিনিয়াম অক্সাইড আরেকটা কাহিনী আছে, আরেকটা কাহিনী কি, এটার অ্যালুমিনিয়াম অক্সাইডের আরেকটা নাম হচ্ছে সেসকিউ অক্সাইড। এটা কিন্তু সেসকিউ অক্সাইডে হয়, লিঙ্ক থাকে, মনে করে দেখো। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা সেসকিউ অক্সাইডও বলি, অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যাম্ফোটেরিকও বলি। বেরিলিয়াম অক্সাইড এটা একটা অ্যাম্ফোটেরিক অক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে অ্যাসিডিক, ওকে হয়ে গেল। কার্বন মনোক্সাইড অ্যাসিডিক, সরি এটা কার্বন ডাইঅক্সাইড, নট মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অধাতুর অক্সাইড কিন্তু অম্লীয় হয়। বেরিয়াম অক্সাইড এটা ধাতুর অক্সাইড ক্ষারীয়, বেরিলিয়াম অক্সাইড উভধর্মী, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী এবং সেসকিউ অক্সাইড। এবার আসো কার্বন মনোক্সাইড, একটু খেয়াল করো, কার্বন মনোক্সাইড কি হবে, কিন্তু নিউট্রাল হবে, কারণ কি, ওই যে দেখো অধাতুর অক্সাইড এবং অক্সিজেন একটা, তাহলে এটা কি হবে, নিউট্রাল হবে, ঠিক আছে। ওকে, বুঝে গেলাম। এবার দেখো নিচের কোন অক্সাইডটি সর্বাধিক ক্ষারীয়, চলো করি।
সর্বাধিক ক্ষারীয়, জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখবো। এটা হচ্ছে উভধর্মী, এটা হচ্ছে উভধর্মী। Sb2O3 অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড Sb2O3, এখানে এটা জারণ মান কত? Sb2O3 এটা হচ্ছে উপধাতু, এখানে +3 Sb2O3 উপধাতু, তাহলে এটা কি ছিল? অধাতুর অক্সাইড। উপধাতু হলে Sb2 মানে অ্যান্টিমনির জারণ মান যদি +3 হয়, তাহলে অ্যান্টিমনির যদি জারণ মান +3 হয়, তাহলে সেটা কি হয়? উভধর্মী হয়। তাহলে এটা কিন্তু উভধর্মী হবে। অ্যান্টিমনির জারণ মান +3, তাহলে এটা কি হবে? উভধর্মী। ওকে, তো এটা হচ্ছে উভধর্মী, 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 ঠিক আছে। সিলিয়াম অক্সাইড অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, এটা কিন্তু অপধাতুর অক্সাইড, মানে অপধাতু বা উপধাতু যাই বলো না কেন, মানে মাঝামাঝি যেটা। সিলিয়াম অক্সাইড, সিলিয়াম অক্সাইড হচ্ছে অধাতুর অক্সাইড, তাহলে এটা অম্লীয়, এটা অম্লীয়। তাহলে এখন বলছে কি সর্বাধিক ক্ষারীয় কোনটা? সর্বাধিক ক্ষারীয় কোনটা? এটা কিন্তু অম্লীয় অক্সাইড। তাহলে এখানে Bi2O3 আর সিলিয়াম অক্সাইড, ঠিক আছে, এটা অম্লীয়, তাহলে অ্যান্সার হচ্ছে এটা Bi2O3, ঠিক আছে। বিসমাথ অক্সাইড যেটা আছে এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হয়ে গেল। এবার দেখো এটা কি বলছে, নিচের কোন অক্সাইডটি সর্বাধিক ক্ষারীয়, আগের মতোই সর্বাধিক ক্ষারীয়, তাহলে এটা হচ্ছে M4 মানে উভ, উভ লিখলাম শুধু, উভ, উভ। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে উভ, জিঙ্ক হচ্ছে উভ, জিঙ্ক অক্সাইড উভ। N2O5 অধাতুর অক্সাইড, তাহলে এটা অম্ল, এটা হচ্ছে অম্ল, অম্লধর্মীয়। আর ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কি? ক্ষারীয়, তাহলে তোমার বলছে সর্বাধিক ক্ষারীয়, সর্বাধিক ক্ষারীয়, কি বলছে? সর্বাধিক ক্ষারীয়, তাহলে অ্যান্সার হবে এটা ম্যাগনেসিয়াম অক্সাইড। এইবার আমরা একটা ছোট্ট টাইপ বাকি আছে, সেটা হচ্ছে অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় কি হবে। সো অম্লধর্মী অক্সাইড প্লাস পানি বিক্রিয়ার ক্ষেত্রে এরকম 3টা নিয়ম আছে। সো আমি তোমাদেরকে একটু জাস্ট আইডিয়াটা দিই, এই বিক্রিয়াটার কাহিনীটা কি এইটা আগে একটু বলাই। অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে একই সাথে জারণ হবে, একই সাথে জারণ হবে এবং একই সাথে বিজারণ হবে, দুইটা জিনিসই হবে, একই সাথে জারণ হবে এবং একই সাথে বিজারণ হবে। আর এখানে কিছু নিয়ম আছে, জোর গ্রুপ প্লাস জোর গ্রুপ, জোর অক্সিডেশন নাম্বার, তাহলে জারণ মান সেম থাকবে। বেজোর গ্রুপ প্লাস বেজোর অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা সেম থাকবে। একটা জোর একটা বেজোর হলেই অক্সিডেশন অসামঞ্জস্যতা বিক্রিয়া হবে। জিনিসটা বুঝাই, দেখো জিনিসটা একটু বুঝাই। দেখো ধরো আমি তোমাকে বললাম N2O এরকম দিলাম, হ্যাঁ, এটা একটা N2O3 দিলাম, N2O3, N2O3, ঠিক আছে, N2O3 এটা দিলাম। এটার সাথে তোমাকে বললাম পানির বিক্রিয়া করো, পানির বিক্রিয়া করো। এবার তুমি কিভাবে চিন্তা করবা? সো একটু খেয়াল করো, N2O3 এটা যদি চিন্তা করি প্লাস এটার সাথে পানির বিক্রিয়া করব। সো এখানে যদি চিন্তা করি, এইখানে নাইট্রোজেন, এটার গ্রুপ কত ভাইয়া? গ্রুপ হচ্ছে 15, গ্রুপ হচ্ছে 15, তাহলে নাইট্রোজেনের গ্রুপ কত ভাইয়া? 15। ওকে, গেল এটা। নাইট্রোজেনের এখানে জারণ মান কত হবে? এখানে যদি তুমি নাইট্রোজেনের জারণ মান বের করো, তাহলে এখানে আছে হচ্ছে -6, চিন্তা করো -6, অক্সিজেনের আছে -6, তাহলে দুইটা নাইট্রোজেনের কত হবে? তুমি যদি চিন্তা করো +6 হইতে হবে, তাহলে নাইট্রোজেনের জারণ মান আছে হচ্ছে +3, নাইট্রোজেনের জারণ মান কত? +3। এখন একটু খেয়াল করো তার জারণ মানটা কত? জারণ মানটা হচ্ছে +3। এটা কি জোর না বেজোর? বেজোর। গ্রুপ হচ্ছে 15, তাহলে দেখো জারণ মান বেজোর, গ্রুপও বেজোর। সো একটু খেয়াল করি এখানে, তাহলে দেখো বিজোর জারণ মান, অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা, তাহলে বিজোর জারণ মান বেজোর গ্রুপ, তাহলে এই 2 নাম্বার গ্রুপ, এই 2 নাম্বার নিয়মে পড়তেছে, এটা 2 নাম্বার নিয়মে পড়তেছে। বেজোর গ্রুপ, গ্রুপ 15টা বেজোর গ্রুপ, 15 সংখ্যাটা বেজোর, তার জারণ মান +3, এটাও বেজোর। তাহলে এই ক্ষেত্রে কি বলছি? জারণ সংখ্যা সেম থাকবে, মানে এখানে এমন একটা অ্যাসিড তৈরি হবে, এমন একটা অ্যাসিড তৈরি হবে যেইখানে নাইট্রোজেনের জারণ মান +3 থাকবে। এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? HNO2। তুমি একটু খেয়াল করো, এখানে নাইট্রোজেনের জারণ মান কত আসে ভাইয়া? অক্সিজেনের জারণ মান -4, হাইড্রোজেনের জারণ মান +1 আর নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতেছি যে যদি আমার এরকম হয় বেজোর গ্রুপ বেজোর জারণ মান, তাহলে জারণ মান সেম আছে। দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান +3 ছিল, এখানেও জারণ মান কি আছে? +3 আছে, জারণ মান কোনো চেঞ্জ হবে না। এবার পরের एग्जांपलটা আসি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তো এইখানে কি হবে? সো আমরা ফার্স্টে যদি একটু চিন্তা করি, এখানে কার্বন এটা কত নম্বর গ্রুপ? কার্বন গ্রুপ হচ্ছে 14। এখানে কার্বনের জারণ মান, অক্সিজেন হচ্ছে -4, তাহলে কার্বনের জারণ মান হচ্ছে +4। খেয়াল করো ভাইয়া, তার জারণ মান জোড় সংখ্যা, তার গ্রুপটাও জোড় সংখ্যা, তাহলে গ্রুপ জোড়, জারণ মানও জোড়, তাহলে কোন নিয়মে পড়তেছে? এই যে এই নিয়মে পড়তেছে। গ্রুপ জোড়, 14 একটা জোড় সংখ্যা, জারণ মানও জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে জারণ সংখ্যা কি থাকবে? সেম থাকবে। তাহলে এমন একটা প্রোডাক্ট তৈরি হবে কার্বনের এই জায়গায়, যেখানে কার্বনের জারণ মান কি থাকবে? সেম থাকবে, কার্বনের জারণ মান +4ই থাকবে। এইখানে আমার জারণ মান +4 থাকবে, এরকম একটা প্রোডাক্ট হবে এবং এই প্রোডাক্টের নাম হচ্ছে H2CO3। তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে অক্সিজেনের জারণ মান -6,
কার্বনের হাইড্রোজেনের জারণ মান +2, তাহলে কার্বনের জারণ মান স্বাভাবিকভাবেই কত আসতেছে +4 আসতেছে। দেখো এই যে হয়ে গেছে ভাই। সো আমি যেটা বলতেছি, যদি জোর গ্রুপ জোর জারণ মান থাকে তাহলে পানির সাথে বিক্রিয়া করে তার জারণ মান চেঞ্জ হবে না, এমন একটা যৌগ তৈরি হবে। বেজোর গ্রুপ বেজোর জারণ মান, তাহলে পানির সাথে বিক্রিয়া করে তার জারণ মান চেঞ্জ হবে না, এমন একটা যৌগ তৈরি হবে। বাট যদি এটার উল্টাটা হয় তাহলে কি হবে? চলো একটু করি। এবার যদি এটার উল্টাটা হয়, চলো এটার একটা এক্সাম্পল করি। সেটা হচ্ছে, ধরো আমি এইবার নাইট্রোজেনের আরও একটা অক্সাইড নিব, NO2 প্লাস হচ্ছে H2O, ঠিক আছে? এইবার এখানে কি হবে? সো এইখানে দেখো, আমি যদি নাইট্রোজেনের জারণ মান বের করি, নাইট্রোজেনের জারণ মান এটা কত -4, তাহলে এটা কত +4। নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +4। নাইট্রোজেন কত নাম্বার গ্রুপে আছে ভাইয়া? নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15তে আছে, গ্রুপ 15তে আছে। এই যে দেখো ভাই, একটা খটকা লেগে গেছে, দেখো খটকা লেগে গেছে। একটা জোর অন্যটা বেজোর হলেই অসামঞ্জস্যতা বিক্রিয়া হবে। অসামঞ্জস্যতা বিক্রিয়া কি? একবার হবে জারণ, আরেকবার কি হবে? আরেকবার হবে বিজারণ। একবার হবে জারণ মানে নাইট্রোজেনের যে মানুষটা আছে তার একবার হবে জারণ, আরেকবার হবে বিজারণ। তাহলে একবার জারণ মান বাড়বে, একবার জারণ মান বাড়বে, আরেকবার জারণ মান কমবে, আরেকবার জারণ মান কমবে। দুইটা সিনারিও হবে, একবার বাড়বে আরেকবার হচ্ছে কমবে, ঠিক আছে? একবার বাড়বে আরেকবার কমবে। তাহলে এবার নাইট্রোজেনের জারণ মান +4 আছে, তাহলে একবার বাড়বে আরেকবার কি হবে? কমবে। তাহলে দুইটা প্রোডাক্ট হবে এখানে, একবার বাড়বে আরেকবার কমবে, দুইটা জিনিস হবে। এইখানে যে দুইটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে HNO2 হবে, আরেকটা হবে HNO3। সো খেয়াল করে দেখো, এইখানে আমি যদি জারণ মান বের করি তাহলেই বুঝে যাবা। দেখো ভাইয়া, এখানে নাইট্রোজেনের জারণ মান কত হয়েছে? এনে আছে +5, নাইট্রোজেনের জারণ মান +5। তাহলে এইখানে খেয়াল করে দেখো, +4 থেকে এখানে কি হয়েছে? বাড়ছে, তাহলে এটা জারণ হয়েছে। আর এখানে নাইট্রোজেনের জারণ মান দেখো -4 +1, তাহলে এখানে হয়েছে +3। নাইট্রোজেনের জারণ মান দেখো, একবার দেখো +4 থেকে এখানে কিন্তু কি হয়েছে? কমছে। এখানে কি হয়েছে? কমছে। এখানে কমছে। আর এইখানে কি হয়েছে ভাইয়া? বাড়ছে। একবার জারণ মান বাড়বে, জারণ মানেই কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ মানেই হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি, মানে জারণ মান বাড়বে। দেখো বাড়াছি, একবার বাড়াইছো, হ্যাঁ ভাই বাড়াইছো। আরেকবার দেখো বিজারণ মানে জারণ মান কমবে, তাহলে জারণ সংখ্যা কমে যাবে। দেখো জারণ সংখ্যা কমে গেছে। সো অম্লধর্মী অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় তোমার তিনটা নিয়ম। সেম সেম হলে সেম থাকবে, সব সেম। দেখো জোর জোর সেম, বেজোর বেজোর সেম, বাট একটা জোর একটা বেজোর তখনই ভাই অসামঞ্জস্য বিক্রিয়া হবে। অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে একবার জারণ মান বাড়বে আরেকবার কি হবে? কমবে। দ্যাটস ইট। এই হচ্ছে তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়া। ওকে, সো আমরা যদি এটুকু বুঝে থাকি, এখন হচ্ছে আমরা ক্ষারধর্মী অক্সাইডের সাথে যদি পানির বিক্রিয়া করাই তাহলে কি হবে? ক্ষারধর্মী অক্সাইডের সাথে আমরা যদি পানির বিক্রিয়া করাই তাহলে কি হবে? তো ক্ষারধর্মী অক্সাইড কারা কারা আছে? ধরো লিথিয়াম অক্সাইড, এটার সাথে পানির বিক্রিয়া করলে কি হবে? এখানে হবে হচ্ছে লিথিয়াম লিথিয়াম হাইড্রোক্সাইড। সিম্পল হিসাব। ধরো তুমি ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে তুমি পানির বিক্রিয়া করাইতেছো, এগুলো কিন্তু ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড কি হয়? ক্ষারীয় হয়। তাহলে এখানে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। সিম্পল লজিক, হ্যাঁ? সো এরা হচ্ছে। এবার ধরো আমি তোমাকে বললাম ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটার সাথে এবার তুমি যদি পানির বিক্রিয়া করো তাহলে এখানে কি হবে? এখানে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার ভৌত অবস্থা কি ভাইয়া? এখানে এটার ভৌত অবস্থা হচ্ছে সলিড। এটা একটা চমৎকার নাম আছে, এই নামটাকে আমরা বলি স্ল্যাকেট লাইম। স্ল্যাকেট লাইম। ভাই আপনি যদি এইখানে আরো পানি যোগ করেন, তাহলে এখানে কি হবে? এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। মানে সহজ ভাষায় তুমি যদি পানি যোগ করতে থাকো হাইড্রোক্সাইড হইতেছে, এইভাবেই যাইতেছে। এইখানে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয়, এখানে এটার যে কালারটা আসবে সেটা হচ্ছে টারবিট, TURBID, টারবিট কালার। ওকে, সো এইখানে তুমি যদি আরো পানি যোগ করো, আরো অতিরিক্ত পানি যোগ করো, তাহলে এখানে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার ভৌত অবস্থা হয়ে যাবে লিকুইড। এখন এই যে যখন সলিড অবস্থায় আছে এটার নাম কি দিছো ভাইয়া? যখন সলিড অবস্থায় আছে তখন দিতেছো স্ল্যাকেট লাইম। যখন ভাই এরকম টারবিড অবস্থায় আছে তখন এটা একটা নাম আছে। লিকুইড অবস্থায় যখন আছে তখন কিন্তু নামগুলো আলাদা আলাদা। এটা কিন্তু এমসিকিউ মাঝে মাঝে আসে যে কোনটার নাম স্ল্যাকেট লাইম, কোনটারে বলবো আমরা মিল্ক অফ লাইম, আর এটাকে বলবো কোনটাকে লাইম ওয়াটার। খুব ভালো করে খেয়াল করতে হবে, যখন টারবিড হবে তখন এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। আর যখন তোমার ভাইয়া এখানে লিকুইড হবে সেটাকে বলা হয় লাইম ওয়াটার। লিকুইড হলে সেটাকে কি বলা হয়? লাইম ওয়াটার। যখন তোমার লিকুইড হবে তখন সেটাকে আমরা কি বলতেছি? লাইম ওয়াটার। সো খুব ভালো করে খেয়াল করতে হবে, স্ল্যাকেট লাইম, মিল্ক অফ লাইম, লাইম ওয়াটার। এখন যদি তুমি ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে বিক্রিয়া করো, এটার সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো, এখানে হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড,
এটার ভৌত অবস্থা হবে সলিড। এটাকে বলা হয়, এটা খুব চমৎকার নাম আছে, এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়ার কাজ কি ভাইয়া? ওই যে আমাদের বুকে যখন খুব জ্বালা পোড়া করে, ডাক্তাররা বলে যে আপনার বুকের জ্বালা তো অ্যান্টাসিডের জ্বালা, হ্যাঁ, সো এই অ্যান্টাসিডের জ্বালা কিন্তু মিটায় এই মিল্ক অফ ম্যাগনেসিয়া। আচ্ছা, সো এটা একটা ইয়ে আছে না যে আমাদের বুকে অনেক ব্যথা, সবার বুকেই তো অনেক ব্যথা, সো ওই বুকের ব্যথা মেটাই কীভাবে, গ্যাস্ট্রিকের যে ব্যথাটা আছে এটা মেটাই কীভাবে, আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া দিয়ে মেটাই। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অ্যান্টাসিড ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা হয়। অ্যান্টাসিড ট্যাবলেট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও কী করা হয়, ব্যবহার করা হয়। এবার ধরো আমরা যদি এইখানে বেরিলিয়াম অক্সাইড নিই, পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে এইখানে কী হবে, বেরিলিয়াম অক্সাইড স্বাভাবিকভাবেই দেখো ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতেছিল, সোডিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়ামের সাথে লিথিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বেরিলিয়াম অক্সাইডের সাথে কী হবে, বেরিলিয়াম হাইড্রো অক্সাইড হবে। এটা একটা খুব চমৎকার সুন্দর নাম আছে। আচ্ছা, এটা বেরিলিয়াম অক্সাইড না, এটা হচ্ছে বেরিয়াম অক্সাইড। আচ্ছা, আমি এখানে আবার লিখে দিচ্ছি। সো এটা হচ্ছে বেরিয়াম অক্সাইড প্লাস পানি, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা খুবই চমৎকার নাম আছে, এটার নামটা হচ্ছে ব্রাইটা ওয়াটার। এটা খুব বেশি আসে না, বাট তাও এখানে আমরা শিখলাম ব্রাইটা ওয়াটার। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। অনেক জায়গায় কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমার একটু মনে রাখতে হবে, যেরকম Cl2O, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। আর বাকি জিনিসপত্র যেগুলো আছে সবগুলোই আমি তোমাদেরকে ধরায় শিখিয়ে দিছি। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, হোপসো তোমাদের বেশ কাজে দিবে। এটা থেকে বেশ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন বোর্ড পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, MCQ থেকে শুরু করে রিটেন সব জায়গায় আসে। সো সবাই আশা করি সবাই সব কিছু পরিপূর্ণভাবে পুরোটা দেখবা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।